সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 956তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো ময়মনসিংহের ছেলে মোহাম্মদ আমিনের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে জীবিত স্ত্রীর কবরের পাশে বসে 3 বৎসর ধরে কান্নাকাটি করে যাচ্ছে আমিন। বাইরে আজকে 956তম গল্প প্রচার করতে যাচ্ছি। এতগুলো মানুষের জীবনের গল্প প্রচার করেছি, হাজারেরও বেশি, প্রায় 2 থেকে 3 হাজারেরও বেশি মানুষের জীবনের গল্প আমি আপন আমার জীবনে পড়েছি। এমনকি জিজ্ঞেস করেছিলাম যে আমিন ভাই, আপনি তো জানেন আপনার স্ত্রী মরে নাই, এরপরেও কেন মিছে মিছে স্ত্রীর নামে কবর খুঁড়ে সেই কবরের পাশে বসে দীর্ঘ 3টা বৎসর ধরে আপনি কান্নাকাটি করছেন? তার কারণটা কি? এই ভাই আমাকে বলে, ভাই আপনি কি জানেন এই পৃথিবীতে জীবিত মানুষকে ভুলার চেয়েও মৃত মানুষকে ভুলে যাওয়া সহজ। জীবিত মানুষকে ভুলার চেয়েও মৃত মানুষকে ভুলে যাওয়া অনেক সহজ। যার জন্য আমি আমার স্ত্রীকে ভুলে যাওয়ার জন্য তার জন্য মিছে কবর খুলে তার কবরের পাশে 3 বৎসর ধরে কান্না করে যাচ্ছি। হৃদয় কাঁপানো, কলিজা কাঁপানো, চরম কষ্টকর এক বাস্তব ঘটনা। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে আমাদের ময়মনসিংহের ভাই মোহাম্মদ আমিনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আমির হোসেন, আমার বাড়ি ময়মনসিংহ। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় 3টা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা ময়মনসিংহ শহর থেকে অনেক দূরের কোনো এক ছোট্ট গ্রামের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন শিক্ষক। আমার বাবা আমাদের এলাকারই প্রাইমারি স্কুলে শিক্ষকতা করছে। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের ওই পরিবারটা অনেক সুখী একটা পরিবার। আমার বাবা স্কুলে শিক্ষকতা করে অনেক ভালো টাকায় বেতন পেত। আলহামদুলিল্লাহ, সেই টাকায় আমাদের পরিবারটা ভালোভাবেই চলতো। এবং আমাদেরই যে বাড়িটা আছে সেই বাড়িটাও মাস্টার বাড়ি নামে পরিচিত ছিল। আমার যে দাদা ছিল, আমার দাদাও ছিল একজন নামকরা মাস্টার। আমার দাদাও শিক্ষকতা করত। সেজন্য মাস্টার বাড়ি পরিচিত হওয়ার কারণে এলাকার মানুষরা সবাই আমাদেরকে অনেক শ্রদ্ধা সম্মান ভালোবাসত। ছোটোবেলা থেকে পরিবারের আদর ভালোবাসা নিয়ে আমি বড় হই, কারণ আমি সবার ছোট ছিলাম। সবার ছোট থাকার কারণে প্রত্যেকে আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি ছোটোবেলা থেকে মোটামুটি প্রায় অনেক মেধাবী ছিলাম, অনেক পড়াশোনা করতাম এবং পড়াশোনার প্রতি আমার আগ্রহ অনেক বেশি ছিল। সে আগ্রহ নিয়ে বাবার প্রাইমারি স্কুল থেকে আমি ক্লাস 5-এ বৃত্তি পাই। আমি ছিলাম একমাত্র ছেলে যে কিনা আমাদের মাস্টার বাড়িতে বৃত্তি পেয়েছি। বৃত্তি পাওয়াতে আমার বাবা অত্যাধিক খুশি হয়। আমি যখন বৃত্তি পাই, আমার বাবা খাসি জবাই দিয়ে আমাদের বাড়ির মানুষদেরকে বিরিয়ানি করে খাওয়ায়। আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। তখন আমি প্রাইমারি স্কুলের গণ্ডি শেষ করে হাই স্কুলে ভর্তি হই। আমি যখন হাই স্কুলে পড়াশোনা করি তখনও আমার মেধা শক্তি অনেকটাই ভালো ছিল। হাই স্কুলের গণ্ডি পার করে আমি একটা সময় আমার এসএসসি পরীক্ষা দিয়ে ফেলি এবং এসএসসিতেও আমি খুব ভালো একটা রেজাল্ট করি। আমার ছোটোবেলা থেকে একটু ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করার ইচ্ছা ছিল। আমি আমার জীবনের এইম ইন লাইফ, আমার জীবনের টার্গেট, আমি এটাই বলতাম যে আমি যদি বড় হই তাহলে আমি একজন ইঞ্জিনিয়ার হব। ইঞ্জিনিয়ার হওয়ার খুব ইচ্ছা আমার ছিল এবং ছোটোবেলা থেকে মেশিনারি নিয়ে ঘাটাঘাটি করতে আমি খুব পছন্দ করতাম। তো বাবাকে আমি তখন বললাম যে বাবা, আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, আমার ইঞ্জিনিয়ারিং পড়তে ভালো লাগে, আমি পলিটেকনিক্যালে ভর্তি হব। তো আমার বাবা তখন বললো, ভালো কথা, কোথায় ভর্তি হবা তুমি চিন্তা ভাবনা করো যে কোন জায়গায় ভর্তি হলে ভালো হবে। আমি আবার যতটাই ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করতে যাচ্ছিলাম তার চেয়েও বেশি আমি ভ্রমণ প্রিয় একটা মানুষ ছিলাম। ভ্রমণ করতে, সুন্দর সুন্দর জায়গায় যেতে আমি অনেক ভালোবাসতাম। আমার নানির বাড়ি ছিল আমাদের বাড়ি থেকে মোটামুটি বেশ দূরে। আমার নানির বাড়ির পাশে
অনেক বড় একটা খাল ছিল। ওই খালের পাড়ের জায়গাগুলো অনেক সুন্দর ছিল, মনোমুগ্ধকর বাঙালি পরিবেশ ছিল, যার জন্য আমি বেশিরভাগ সময় আমার নানির বাড়িতে বেড়াইতে যাইতাম। নানির বাড়িতে বেড়াইতে যেতে আমার টার্গেট ছিল যে নানিদের যে খাল আছে খাল পাড়ে আমি ঘুরে বেড়াবো। নানার বাড়িতে গেলে বেশিরভাগ সময় আমি ওই খাল পাড়েই ঘুরে বেড়াতাম, খাল পাড়েই সময় দিতাম, যার জন্য আমি খুব ওই ভ্রমণ প্রিয়সী এবং প্রকৃতিপ্রেমী একজন মানুষ ছিলাম। সেই নিরিখে আমি বাবাকে বললাম যে বাবা, আমি সিলেট পলিটেকনিক্যালে ভর্তি হব, কারণ আমি শুনেছিলাম যে সিলেট পলিটেকনিক্যালে যদি আমি ভর্তি হই তাহলে সিলেট পলিটেকনিক্যালে ভর্তি হওয়ার সুবাদে আমি সিলেট অনেক সুন্দর জায়গা, দেখার মতো একটা নগরী এবং পর্যটক নগরী, যার জন্য আমি অনেক ঘোরাফেরা করতে পারবো, বিভিন্ন জায়গায় যেতে পারবো, অনেক আনন্দ করতে পারবো, ফুর্তি করতে পারবো। বিশেষ করে আমি যে প্রকৃতিপ্রেমী একটা মানুষ, আমি সেই প্রকৃতি দেখে আমার সময় কাটাতে পারবো। এই জন্য আমার মনের ভিতর জাগলো যে আমি সিলেটেই ভর্তি হব। বিষয়টা নিয়ে বাবার সাথে কথা বললাম এবং বাবাও বরাবর মতো আমাকে মানা করলো না, শুধু এটাই বললো যে ময়মনসিং থেকে সিলেট তো অনেক দূরে, ওইখানে গিয়ে পড়াশোনা করতে পারবি তো, নিজে ঠিক থাকতে পারবি তো? আমি বললাম পারবো না কেন, অবশ্যই পারবো। আরেকটা বিষয় ছিল কি ভাই, আমাদের ময়মনসিংয়ের অনেক স্টুডেন্টই সিলেট পলিটেকনিক্যালে পড়াশোনা করতো, মানে সিলেট পলিটেকনিক্যালটা আমাদের ময়মনসিংয়ের স্টুডেন্টদের দখলে ছিল, এক কথায় বলতে গেলে এটাই বলা যায়। তো এই জন্য আমার অনেক পরিচিত মানুষটাও ছিল, ওনাদের সাথে যোগাযোগ করে কথাবার্তা বলি, ইনাদের মাধ্যমে ফর্ম নিয়ে একটা সময় আমি পলিটেকনিক্যালে ভর্তি পরীক্ষা দিই। আলহামদুলিল্লাহ আমি ভর্তি পরীক্ষায় চান্স পাই। চান্স পাওয়ার পরে আমি সিলেট পলিটেকনিক্যালে ভর্তি হয়ে যাই। আলহামদুলিল্লাহ আমার দিন মুহূর্তের মাঝে পরিবর্তন ঘটে ফেলে এবং একটা সময় ওখানে যাওয়ার পরে আমি চিন্তা করতেছিলাম কি করা যায়। আমার বাবাও তখন আমাকে সাথে করে নিয়ে যায়। সিলেট পলিটেকনিক্যাল এরিয়াটা দেখতে অনেক বেশি সুন্দর, পলিটেকনিক্যালের সামনেই একটা রেল রাস্তা আছে, যার জন্য পলিটেকনিক্যালটাকে আরও বেশি সুন্দর লাগে। টেকনিক্যালের ভিতরে একটা অনেক বড় পুকুর আছে, একেবারে দেখার মতো খুব সুন্দর একটা ইনস্টিটিউট, যেটা আমার খুবই ভালো লেগেছে। আমার বাবার সহ যাওয়ার পরে বাবা তার যে স্টুডেন্ট ছিল অনেকটাই ছিল আমার বাবার পলিটেকনিক্যালের যে বাবার পরিচিত, তাদের সাথে কথাবার্তা বললো এবং কথাবার্তা বলার পরে আমাকে ইউনিভার্সিটির মানে আপনার পলিটেকনিক্যালের ভিতরে হোস্টেলে রাখার জন্য চেষ্টা করলো। কিন্তু আমার আব্বার শুরুতেই গিয়ে আমার আব্বা ওখানে হোস্টেল পেল না। হোস্টেল না পাওয়ার কারণে বাবা তখন একটু বিব্রত হয়ে গেল যে হোস্টেল যেহেতু পলিটেকনিক্যালের ভিতরে পেলাম না, তাহলে তাকে কোথায় রাখবো। আর সিলেটে আমাদের তেমন কোনো আত্মীয় স্বজন ছিল না, কোনো আত্মীয় স্বজন আছে তাদের বাসায় থাকতে পারবো, তাদের বাসা থেকে পড়াশোনা করতে পারবো, বিষয়টা ঠিক এরকমও ছিল না। এক পর্যায়ে আমার বাবা তখন করলো কি, আমাকে ওই মানে পলিটেকনিক্যালের বাইরে যে পোলাপান স্টুডেন্টরা যেরকম মেস সিস্টেম করে থাকে, মেসে থাকে, ওইরকম একটা খুব ভালো মেসে আমাকে উঠাই দিল। মাস শেষে মেসে টাকা দিবে, এই সুবাদে আমি তখন ওই মেসে উঠে গেলাম। মেসে উঠে আমি তখন মেসে থাকতেছি, ওখান থেকে আমি তখন পলিটেকনিক্যালে পড়াশোনা করতেছি। তো আমি যে ভীষণ মানে একজন প্রকৃতিপ্রেমী মানুষ ছিলাম, এই জন্য 2-3 মাস পর পরে আমার বন্ধুবান্ধবের সাথে আমি বিছানাকান্দি, তারপর হচ্ছে জাপলং সহ সিলেটের খুব সুন্দর সুন্দর জায়গাগুলোতে আমি ঘুরতে চলে যেতাম। আমি বাঁধনহীন একজন মানুষ ছিলাম, কোনো বাধা মানতাম না, যখন যেখানে যেতে মন চাইতো আমি সেখানেই যেতাম। আমার লাইফে কোনো প্রেম ভালোবাসা, কাউকে ভালো লাগা ভালোবাসা, এই বিষয়গুলো কখনোই আমার মনের মাঝে ছিল না। আমার মনে শুধু একটাই হতো, আমি যদি কিছু টাকা পাইতাম ওই টাকা নিয়ে আমি ঘুরতে চলে যেতাম, মানে ঘুরেফেরাটাকে আমি সবচেয়ে বেশি প্রাধান্যতা দিতাম। আমার যে আশেপাশের বন্ধুবান্ধবরা ছিল আমার মেসে থাকতো, ওরা মানে টাকা পাইলেই সুন্দর জামা কিনতো, মোবাইল ফোন কিনতো, এটা কিনতো ওইটা কিনতো, মানে খাওয়া দাওয়া করতো, ওরা এগুলোই করতো। কিন্তু আমি টাকা পাইলে এবং টাকা জমাতে পারলে আমি সেই টাকা দিয়ে ছোট্ট একটা ট্যুরে চলে যেতাম। মানে ঘুরতে যেতে পারলে আমার কাছে মনে হয় আমি যেন স্বর্গ পেয়ে যাই। ঘোরাফেরার আমি এতটাই পাগল একজন ছেলে ছিলাম। তো এরকম করতে করতে আমি তখন পলিটেকনিক্যালের ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠি। তো সেকেন্ড ইয়ারে যখন উঠি, সেকেন্ড ইয়ারে ওঠার পরে আমার রাজনৈতিকভাবে আমি মোটামুটি একটা ভালো অবস্থার মধ্যে যাই পলিটেকনিক্যালে। যদিও রাজনীতি করা আমার ইচ্ছা ছিল না, কিন্তু আমাদের ময়মনসিংহের এক বড় ভাই আমাকে তিনি রাজনীতির মধ্যে ঢোকায় এবং তিনার হাত ধরে আমার পলিটেকনিক্যালে রাজনীতি করা। সেকেন্ড ইয়ারে ওঠার পরে আমাদের পলিটেকনিক্যালে আমার এক মানে আমাদের যেই মেসে আমরা থাকতাম সেই মেসে রান্নাবান্না করতো লায়লা খালা বলে একজন মহিলা আছে। তো লায়লা খালা মোটামুটি অনেক ভালো ছিল, আমার কাছে আমার মায়ের মতো ছিল। বিশেষ করে আমি যখন যেটা বলতাম খালা আমাকে সেটাই রান্না করে দিত। আমি যদি বলতাম যে খালা আমার এটা খাইতে ইচ্ছে করতেছে, আমার এটা মনে টানতেছে, তা হ্যাঁ বাবা ঠিক আছে এটাই রান্না করে দিবে। আমার মনে আছে আমি একদিন হঠাৎ করে আনসিজনে কচুর শাক খাইতে চাইছিলাম, যে খালা আমি একটু কচুর শাক খাইতে ইচ্ছে করতেছে, মানে হঠাৎ করে জানি না কেন জানি ইচ্ছেটা জাগলো। আমার খালা অনেক দূরে গিয়ে হাওর এলাকা থেকে ওইখান থেকে উনি কচুর শাক জোগাড় করে এনে আমাকে একটু কচুর শাক রান্না করে খাইতে দিছে। মানে প্রচুর পরিমাণ আমাকে ভালোবাসে, এতটাই ভালোবাসে যে ভালোবাসার বর্ণনা আমি দিয়ে বোঝাতে পারবো না। তো একটা সময় খালা হঠাৎ করে আমার বলতেছে যে আমিন
আমি তো তোমাকে আমার নিজের ছেলের মতো দেখি, আমার তো স্বামীও নাই, আর আমার একটা কন্যা সন্তান আছে, আমার একটা মেয়ে আছে, আমি মেয়েটাকে নিয়ে তোমার কাছে একটু সাহায্য চাচ্ছি, এরকম করে আমাকে বললে। তো আমি তখন বললাম, খালা সমস্যা নাই, তো আপনি আমার কাছে বলেন যে কী সাহায্য লাগবে আপনার। বলে, বাবা রে, আমি তো মানুষের বাড়িতে কাজ কাম করতাম, মানুষের বাড়িতে কাজ টাজ করে খুব কষ্ট করে আমার মেয়েটাকে পড়াশোনা করাইছি, এবং আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আমার মেয়েটা এসএসসি পাস করেছে, মানে এই যে গত বছর এসএসসি পাস করলো। তো আমার তো ইচ্ছা, আমি যতটুকু মানুষের কাছে শুনেছি বা লোকমারফতে শোনা, পলিটেকনিক্যালে পড়াশোনা করলে নাকি খুব সহজে চাকরি পাওয়া যায়। যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করে এরা সহজে চাকরি পায়, আর অন্য লাইনে বা কলেজ লাইনে পড়াশোনা করলে এত সহজে চাকরি পাওয়া যায় না, অনেক দূর পর্যন্ত পড়াশোনা করতে হয়। তা আমি তো বাবা আমার মেয়েটাকে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করাতে পারবো না, যার জন্য আমি চাচ্ছিলাম আমার মেয়েটাকে আমি পলিটেকনিক্যালে ভর্তি করাবো। তো তুমি যেহেতু পলিটেকনিক্যালে পড়ো এবং নতুন করে তুমি রাজনীতিতে ঢুকেছো, তুমি একটু চেষ্টা করলে আমার মেয়েটাকে পলিটেকনিক্যালে ভর্তি করাইতে পারবা। যদি তুমি একটু ভর্তি করো বাবা, আমি খুব খুশি হব, এরকম করে উনি আমাকে বললো। তো খালা কোনো কথা বললে তো আমি খালার কথা ফেলবো না, কারণ আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি। সেই জন্য উনি যখন আমাকে বললো, আমি বললাম, খালা ঠিক আছে, আপনি আমাকে বলেছেন, আপনার কথা আমি খুব ভালো করে শুনেছি, আপনি টেনশন করেন না, আপনার মেয়েকে ভর্তি করানোর জন্য যা যা করা প্রয়োজন হয়, মানে যতটুকু করা প্রয়োজন হয়, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ওকে পলিটেকনিক্যালে ভর্তি করানোর জন্য। তো খালাও তাদের খুশি হলো। এর পরের দিনে খালা তার মেয়ের যে মার্কশিট নিয়ে আমার সাথে দেখা করার জন্য আসলো, এবং আমি মেয়েকে দেখলাম। ওরা মেয়েকে দেখে আমি খুব অবাক হয়ে গেলাম যে এটা যে একটা কাজের বুয়ার মেয়ে, এটা আসলে পৃথিবীর কেউ বিশ্বাস করবে না। একেবারে মডার্ন ড্রেস পরে আসছে, মানে আমার কাছে মনে হচ্ছে খালা আমার কাছে মিথ্যা বলতেছে, এবং খালার চেহারার সাথে এই মেয়ের চেহারার কোনো মিলে নাই। মেয়ের চেহারা একেবারে রাজকীয় চেহারা, দেখতে শুনতে যথেষ্ট ফর্সা, লম্বা এবং খুবই ভালো লাগার মতো একটা মেয়ে। তা আমি খালারে বললাম যে, খালা আপনি আমার কাছে মিথ্যে বলতেছেন না তো, এটা কি সত্যি আপনার মেয়ে? তো হাসি আমারে বলে, কি বলবো বাবা, এটাই আমার মেয়ে। ওর বাবা দেখতে অনেক সুন্দর ছিল, অনেক লম্বা ছিল, একেবারে ও হয়েছে ওর বাবার মতো, ওর বাবাও দেখতে এরকম ছিল। তাই আমি মেয়েকে জিজ্ঞেস করলাম যে আপনার নাম কি? বলে, আমার নাম লাভলি আক্তার। তাই আমি বললাম, ভালো কথা লাভলি আক্তার, ঠিক আছে, আপনি যেহেতু আসছেন চলেন আমার সাথে চলেন। এরপরে গিয়ে আমি তার ফর্ম টর্মগুলো সব কিছু ঠিকঠাক করে জমা দিলাম, এবং যেহেতু আমি রাজনীতি করতাম সেক্ষেত্রে আমাদের নিজস্ব কিছু কোটা ছিল, এবং নিজস্ব কিছু কোটা থাকার কারণে আমি সেখান থেকে মেয়েটাকে ভর্তি করাতে সক্ষম হয়ে আমি তাকে ভর্তি করাই দিই। তো খালাও তখন অত্যাধিক খুশি হয়, আমি মেয়েরে ভর্তি করাইতে পারছি, খালার অত্যন্ত ভালো লাগে, এবং তিনি মোটামুটি আমাকে অনেক আদর করে, মানে অনেক বেশি ভালোবাসে। এমন আর মেয়েকে পলিটেকনিক্যালে ভর্তি করাইছি, উনি এটা কখনো স্বপ্নেও চিন্তা করতে পারে নাই যে আমি ওনার মেয়েকে পলিটেকনিক্যালে ভর্তি করাবো, এটাতে উনি অত্যাধিক খুশি হয়। যাই হোক, এরকম করে সময়গুলো কাটতেছে। মেয়েটা প্রায় 4 মাসের মতো পলিটেকনিক্যালে পড়াশোনা করে। 4 মাস পরে হঠাৎ করে একটা খারাপ ঘটনা ঘটে যায়। খারাপ ঘটনাটা বলতে ঠিক এরকম, আমার খালা একদিন রান্নাবান্না করে আমাদের বাসা থেকে যাওয়ার সময় তিনি অ্যাক্সিডেন্ট করে খুবই মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে, এবং অ্যাক্সিডেন্টের পর তিনি হসপিটালে ভর্তি হয়ে যায়, এবং তিনার একটা হাত মানে পরিপূর্ণভাবে নষ্ট হয়ে যায়। তো সেখানে খালার অনেক টাকা পয়সার প্রয়োজন ছিল, হাতের চিকিৎসা করা থেকে শুরু করে খালার ট্রিটমেন্টের সমস্ত টাকা পয়সা আমি নিজেই জোগাড় করি। আমার পরিবারের কাছ থেকে অনেক টাকা পয়সা নিই, আমার আব্বা বা আমার বড় যেই বোনেরা আছে তাদেরকে খুব ভালো জায়গায় বিয়ে দিয়েছে। আমার বোনদের শ্বশুরবাড়ি থেকে টাকা পয়সা নেই, ইভেন হচ্ছে আমাদের আমাদের যেই লিগের একটা পাউন্ড ছিল, সেই পাউন্ডের কাছ থেকে আমরা টাকা নিই, এবং যে বড় ভাইরা ছিল ওনাদেরকেও ধরে খুব কষ্ট করে ওর মায়ের অপারেশনটা আমরা করাই, এবং অপারেশনের পরিপ্রেক্ষিতে ওর মায়ের যে একটা হাত ছিল, হাতটাকে কেটে ফেলতে হয়। তো হাতটা কেটে ফেলার পরে খালা এরকম করে আর বাইরে করে কাজ করতে যেতে পারে না। আগে যেরকম ধরেন হুটহাট করে বাইরে চলে যেত, কাজ করতো বা কাজকাম করতে পারতো, খালা এখন আর খুব বেশি একটা কাজ করতে পারে না, ওই বেশিরভাগ সময় বাসায় থাকা লাগে। তো মেয়ে যদি পলিটেকনিক্যালে পড়ে তারপরে তো তার একটা খরচ আছে, প্রত্যেকটা মানুষের একটা মাসিক খরচ আছে। তো খালা নিজে থেকে এবং এই মেয়েকে পড়াশোনা করানো খালার পক্ষে আসলে আর সম্ভব হচ্ছিল না। একটা সময় খালা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে, পলিটেকনিক্যালে ভর্তি হওয়ার পরে লাভলি পড়াশোনা বন্ধ করে দেয়। লাভলি যখন পড়াশোনা বন্ধ করে দেয় তখন আমার কাছে খুব খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। আমি খুবই আবেগ প্রবণিত একটা মানুষ ছিলাম, মানে এতটাই আবেগ প্রবণিত ছিলাম যে আমি মাঝে মাঝে আমার ক্যাম্পাস থেকে যখন বাসায় যাইতাম, আমার পকেটে যদি টাকা থাকতো আমি একটা টাকাও নিয়ে বাসায় যেতে পারতাম না। রাস্তার পাশে যে ভিক্ষুক দেখতাম আমি দিয়ে দিতাম। মানে খুবই ভিক্ষুকদের প্রতি বা অসহায় মানুষদের প্রতি আমার অনেক বেশি টান ভালোবাসা ছিল। সেই টানা ভালোবাসা থেকে এবার আমি করলাম কি, এখন যেভাবেই হোক আমার ভিতরে জিনিসটা জাগলো যে আমি লাভলিকে পড়াশোনা করাবো। তো এমনিতেই তো আমার পরিবারের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েছি, আব্বা আম্মার কাছ থেকে,
দেন হচ্ছে বড়াপুদের শ্বশুরবাড়ি থেকে আবার আমার যে বড় ভাই সিনিয়র বড় ভাইরা আছে ওর মায়ের অপারেশনের জন্য অনেক টাকা লাগছে, লক্ষ লক্ষ টাকা লাগছে। তো এতগুলো টাকা দিয়ে ওর মায়ের অপারেশন করাইলাম, সবার কাছ থেকে টাকা নিলাম, এখন তো কারো কাছে টাকা চাইলে কেউ আমাকে টাকাও দেবে না। লাভলিও ঘর বইটা হয়ে গেল, মানে ঘরের ভিতরে থাকতেছে এবং টুকিটাকি ওর মা যে বাসাগুলোতে কাজ করতো ও তখন বোরকা পরে ওই বাসাগুলোর মধ্যে কাজে যায়, মানে ওর মা যেখানে যেখানে কাজ করতো ওইখানে ও তখন কাজ করে। তো আমার এই বিষয়গুলো যখনই ধরেন আমার মেমোরিতে আসে, আমার মাথায় আসে, আমি সেদিন রাতটাতে আর ঘুমাইতে পারি না। মানে ওই সময় আমার চোখের ঘুম যেন হারাম হয়ে যায়, যে একটা মানুষের জীবনে এত কষ্ট থাকবে কেন, একটা মানুষ মানে আল্লাহ কেন মানুষকে এত বেশি কষ্ট দেবে, মানে বিষয়টা আমি কোনোভাবেই মানতে পারতেছিলাম না, মানে কোনোভাবেই নিজেকে এটা মানিয়ে নিতে পারতেছিলাম না যে কেন এইভাবে হচ্ছে মেয়েটা পলিটেকনিক্যালে ভর্তি হলো এবং 4 মাসের মাথায় তার মা এরকমভাবে অ্যাক্সিডেন্ট হলো, মেয়েটা এখন মানুষের বাড়িতে কাজ করতেছে, দেখতে শুনতে এত সুন্দর এত সুদর্শন একটা মেয়ে, তার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাবে। মানে আমি ভাই কোনোভাবেই নিজের মনটাকে আর বুঝাইতে পারতেছিলাম না। মনের ভিতর বারবার একটা জিনিসে জাগতেছিল, ভিতর থেকে যেন কেউ একজন আমাকে বলে উঠলো যে আমিন তুই এই মেয়েটার জন্য কিছু একটা কর, তুই এই মেয়েটার জন্য কিছু একটা কর। কিন্তু করার মতো কোনো রাস্তা আমার কাছে আর খোলা ছিল না। আমি সর্বোপরি চিন্তা করলাম যে আমি কিছু একটা করব, মানে আমি আমার পড়াশোনার পাশাপাশি কোনো একটা কাজ করব কিংবা কোনো স্টুডেন্ট পড়াবো বা কিছু একটা করে আমি মেয়েটাকে পড়াশোনা করাবো। এই চিন্তা ভাবনাটা নিলাম এবং এই চিন্তা ভাবনাটা নেওয়ার পরে একটা পর্যায়ে আমি তখন আমার পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম চাকরি নিলাম, একটা শোরুমের হিসাব রাখার জন্য হিসাবরক্ষক হিসাবে একটা পার্ট টাইম চাকরি নিলাম। তো ওই পার্ট টাইম চাকরি করে যে টাকা বেতন পেতাম এই সম্পূর্ণ টাকাটা দিয়েই আমি তখন লাভলিকে পড়াশোনা করাইতাম। আমি পুনরায় লাভলিকে আবারও স্কুল মানে আপনার পলিটেকনিক্যালে ফিরে আনি, ওকে আবার পড়াশোনা শুরু করাই এবং একইভাবে ওর মা যেখানে থাকতো সেখানকার তার মায়ের ঘর ভাড়া দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের আনুষঙ্গিক কাজগুলোতে আমিন তখন খুব সাহায্য সহযোগিতা করতে শুরু করি। এইভাবে তখন আমার সময়গুলো কাটতেছে। দীর্ঘ 1 বছর আমি ওই ফার্নিচার দোকানের চাকরি করি। তো চাকরি করতেছি, তার পাশাপাশি পড়াশোনা করতেছি। এমন করতে করতে তখন লাভলিও কী করলো, যখন পলিটেকনিক্যালে ভর্তি হলো নতুন করে আবারও, অ্যান্ড সে তখন কী করলো আশেপাশে 2-1টা টিউশনি নিয়ে নিল, আশেপাশে কয়েকটা টিউশনি নিল এবং টিউশনি নেওয়ার পরে ও তখন টিউশনি করতেছে, নিজে পড়াশোনা নিজেও করতেছে এবং ওর মাকেও সাহায্য করতে পারতেছে। আর আমি যেহেতু রাজনীতি করতাম সেক্ষেত্রে আমার কিছু পরিচিত পাওয়ার ছিল, যারা রাজনীতি করে ওদের কিন্তু এলাকাতে অনেক প্রভাব থাকে, ভাই ব্রাদার থাকে। তো আমি আমার ভাই ব্রাদারদেরকে দিয়ে আমি লাভলির জন্য মোটামুটি কয়েকটা ভালো টিউশনি নিয়ে নিলাম। ও তো টিউশনি করতেছে এবং ওর পড়াশোনা তখন ঠিকঠাক বন্ধ করতেছে, ওর আর তেমন কোনো অভাব আর ছিল না। তা আমি যখন ওকে টাকা দিতে চাইতাম প্রায় বছরখানিক পরে ও আর আমার কাছ থেকে টাকা নিতে চাইতো না। আমাকে বলে যে আমিন ভাই আপনি আমাদের জন্য অনেক কিছু করছেন, তো আমার আর আপনার কাছ থেকে হেল্প লাগবে না, আমি যে এখন টিউশনি করতেছি এটা দিয়ে আমি যে পরিমাণে টাকা পাই তা দিয়ে খুব সুন্দর করে আমার জীবন চলে যায়, আমি আমার মাকে দিতে পারি, আমার আসলে খুব বেশি টাকার প্রয়োজন নেই, ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। মানে ও আর আমার কাছ থেকে টাকা নিচ্ছে না। তো ও যখন আমার কাছ থেকে টাকা নিচ্ছে না, আমি তখন যে ফার্নিচার দোকানে চাকরি করতাম ওইখানে চাকরিটাও আমি তখন ছেড়ে দিই। কারণ আমার তো টাকার প্রয়োজন নাই, আমি তো টাকা শুধু ওর জন্যই আমি নিয়েছিলাম, আর তো কোনো কারণ নাই, কারণ তো একটাই ছিল। তো সেই জন্য আমি আর মানে ফার্নিচার দোকানে চাকরিটা ছেড়ে দিয়ে ওকে আমি তখন হেল্প করি, মানে ওর সাথেই থাকতেছি, পড়াশোনা করতেছি। তো পলিটেকনিক্যালে ও যাচ্ছে আসছে এবং আমার যে সিনিয়র মানে ফ্রেন্ডগুলো বা আমার যে বন্ধুগুলো আছে ওরা অনেকেই বলে যে লাভলিকে অনেকেই পছন্দ করে, মানে ও দেখতে শুনতে যথেষ্ট ফর্সা লম্বা সুন্দরী, সর্বদিক থেকে খুবই ভালো। এবং পলিটেকনিক্যালের বেশিরভাগ পোলাপাইনরাই জানে যে লাভলি হচ্ছে আমার বোন, মানে আমার ছোটো বোন এটা জানে। তো আমি যেহেতু একটু ভালো অবস্থানের মধ্যে আছি সেজন্য আমার ছোটো বোন এটা জানার পরে কেউ আর লাভলিকে প্রপোজ করার সাহস পায় না, ওর দিকে ওভাবে তাকায় না। কিন্তু সবাই জানে যে লাভলি আমার ছোটো বোন, ওই হিসাবে লাভলির দিকে তাকায়, লাভলির সাথে কথাবার্তা বলে। কিন্তু হয় না যে নিজে উৎসাহিত হয়ে ওকে কোনো প্রেমের প্রপোজাল দেওয়া, ওর সাথে রিলেশন করার চেষ্টা করা, এই ধরনের কোনো কিছু কিন্তু কোনো পোলাপাইনের মাঝে নাই। মানে কিন্তু ওকে পছন্দ করে, অনেকেই পছন্দ করে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমারও না লাভলিকে খুব ভালো লাগতে শুরু হলো। ভালো লাগার কারণগুলো ছিল লাভলি এমন একটা মেয়ে ছিল যে কিনা সারাদিন বাসায় কাজ করতো, নিজের মায়ের সেবা যত্ন করতো, পাশাপাশি টিউশনি করতো এবং নিজের পড়াশোনাও খুব ভালোভাবে করতো। আপনার হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে যখন সেকেন্ড ইয়ারে উঠে তখনও রেজাল্ট অনেক ভালো করে, অনেক ভালো রেজাল্ট করে এবং নাম্বার 1 রেজাল্ট ও করে। এই জন্য আমাদের শিক্ষকরাও মাঝে মাঝে লাভলিকে নিয়ে অনেক গর্ব করতো। তারাও বলতো যে লাভলি হচ্ছে আমাদের পলিটেকনিক্যালের একটা আইকন, মানে একটা মডার্ন, মানে যাকে দেখে অনেক স্টুডেন্টরা অনেক কিছু শিখতে পারবে।
এই মেয়েটাই নিজের মায়ের সেবা যত্ন করে, টিউশনি করে, আবার নিজের পড়ার খরচ নিজেই যোগায়, আবার মনোযোগ দিয়ে পড়াশোনাও করে, এত ভালো রেজাল্টও করেছে। তো সব কিছু মিলিয়ে আসলে সবাই অত্যাধিক খুশি হলো। এরকম করে সময়গুলো কাটতে কাটতে হঠাৎ করে একদিন লাভলি আমাকে বলে বসলো যে ভাইয়া, আমিন ভাইয়া একটা কথা বলি, যদি আপনি কিছু না মনে করেন। আমি তখন বললাম ঠিক আছে বলো না, কী হয়েছে? বলে ভাইয়া আমরা কয়টা বান্ধবী মিলে আমরা হচ্ছে জাফলনে ঘুরতে যাব, আপনি কি যাবেন? এমন করে আমাকে বলতেছে। তো ও তো আমার জুনিয়র ছিল, মানে 1 বছরের জুনিয়র। পরে আমি বললাম যে তোমরা ঘুরতে যাবা কোথায়, জাফলংয়ে যাবা? তা বলে হ্যাঁ আপনি যাবেন। তাই আমি বললাম তোমরা মেয়েরা কয়জন? বলে আমরা মেয়েরা হচ্ছে 6 জন। তো আমাদের সাথে তো কেউ যাচ্ছে না, কোনো ভাইটাই নেই। তো 6টা মেয়ে যাবো, এখানে কোনো বিপদ আপদ হতে পারে, এই জন্য ভাবলাম যে আপনাকে সাথে করে নিয়ে যাব। আমি তখন বললাম ও আচ্ছা, তোমাদের বডিগার্ড হিসেবে আমাকে নিয়ে যাচ্ছ? বলে না ভাইয়া বডিগার্ড হিসাবে না, আপনি তো আমার ভাইয়া, আপনি আমার ভাইয়া, আপনি আমার সাথে যাবেন না? আমি কোনো একটা বিপদে যদি পড়ে যাই। আমি বললাম যে ঠিক আছে ওকে, তোমার সাথে যাওয়া যায়। পরে আমি ওর সাথে ওইখানে মানে জাফলংয়ে গেলাম। তো যাওয়ার পরে জাফলং এত সুন্দর একটা জায়গা ছিল, যারা গিয়েছে শুধুমাত্র তারাই যাবে, মানে তারাই জানে প্রকৃতি যেন নিজের মতো করে ওখানে সাজুগুজু করে বসে আছে। জাফলংয়ের বড় বড় পাহাড়, মেঘালয় সব কিছু চোখের নজর কেড়ে নেওয়ার মতো। জাফলংয়ে যাওয়ার পরে আমি এর আগেও বেশ কয়েকবার গিয়েছিলাম, কিন্তু এবারের যাত্রাটা যেন আমাকে এক ভিন্ন রকম মাত্রা যোগ করেছে আমার ওই আনন্দের সাথে। লাভলি ছিল, লাভলির অনেকগুলো মেয়ে বান্ধবী ছিল, সবাই মিলে প্রচুর নাচানাচি করতেছে, পানির মধ্যে নেমে তারা খুব মজা করতেছে। এই দৃশ্যগুলো যখন আমি দেখলাম, আমার ভিতরে আরও বেশি আনন্দ উল্লাসিত কাজ করতে শুরু করে, অনেক ভালো লাগা ছিল। যাই হোক, এরকম করে আমি তখন খুব মজা মাস্তি করলাম। একটা পর্যায়ে আমরা 3 দিনের মতো ওখানে ছিলাম, এবং এই জাফলং যাওয়ার পরে আমার কেন জানি লাভলির প্রতি আমার একটা অ্যাট্রাকশন ঢুকে গেল, মানে ওর প্রতি আমার একটা ভালো লাগা জন্মে গেল, একটা ভালোবাসা জন্মে গেল। এবং মানে বুঝতে পারতেছিলাম না, ওই জাফলং যাওয়ার পরেই জানি একটু মানে বিষয়টা যেন একটু কেমন কেমন হয়ে গেল। মানে ওর প্রতি আমার খুবই ভালো লাগা কাজ করতে শুরু করে, মানে এত বেশি ভালো লাগা কাজ করতে শুরু করে যেটা আমি বলে বোঝাতে পারবো না। তো ভাবতেছিলাম যে আমি ওকে জাফলংয়ে থাকতেই প্রপোজাল পাঠাবো, বা ওকে আমি ভালোবাসি প্রস্তাব করব। কিন্তু আবার আরেকটা বিষয় চিন্তা করতেছি, মানে ও একটু ভিন্ন রকমের মানুষ ছিল। ভিন্ন রকম মানুষ বলতে কি জানেন, মানে আমি যে ওকে প্রস্তাব দিব বা ওকে ভালোবাসি কথাটা বলবো, এটা ও কেমনভাবে নিবে, আদৌ এটা ভালোভাবে নিবে কি না, এই বিষয়গুলোতে আমি টেনশনে ছিলাম। তার কারণ হচ্ছে লাভলি অনেক আমাকে একদম ভাইয়া ভাইয়া বলে জান দিয়ে দিত, মানে সবসময় বলতে আমার বড় ভাইয়া, সবার কাছে নিয়ে এরকম করে প্রমাণ করে তো আমার সিনিয়র ভাইয়া, বড় ভাইয়া। তো যে মেয়েটা আমাকে সবসময় ভাইয়া ভাইয়া বলে গলার মধ্যে ফেনা তুলে ফেলে, এখন সেই মেয়েকে যদি আমি প্রপোজ করি, সে রাজি হবে কি না, বা আমার কাছেও বিষয়টা অনেক লজ্জা লাগতেছে যে ওকে আমি কী করে বলবো, এরকম করে বলতে পারতেছি না। এমন করে সময়গুলো কাটতে কাটতে প্রায় আপনার আমি ওইখান থেকে ঘোরাফেরা করে আবার মানে জাফলং থেকে আমরা আবার সিলেটে চলে আসলাম। সিলেটে চলে আসার পরে একদিন আমি কী করলাম, আমাদের সিলেট পলিটেকনিক্যালের সামনে রেল রাস্তা ছিল, এবং রেল রাস্তার পাশে হচ্ছে কিছু টঙের দোকান ছিল, ঝুপড়ি দোকান। এগুলো এখন আর নাই, আমি যখন পড়াশোনা করতাম তখন ছিল। তো ঝুপড়ি দোকানগুলোর মধ্যে আমি বসে আছি। সাব্বির নাম আমার একটা ফ্রেন্ড আর কি, ও সিলেটেই পড়ে। আমি সাব্বির হঠাৎ করে আসছে, এসে আমার বলতেছে দোস্ত একটা সমস্যা আছে, একটা জিনিস দেখলাম, এটা খারাপ লাগতেছে। আমি বললাম কী দেখলে? বলে দেখলাম যে লাভলির একটা ছেলে ডিস্টার্ব করতেছে। তো আমি তখন ঝুপড়ি ঘরের সামনে বসে, কী করছ তুই, লাভলিরই ডিস্টার্ব করে? বলে হ্যাঁ লাভলি ডিস্টার্ব করতেছে, এবং লাভলি ছেলেটাকে স্কিপ করে চলে আছে। ছেলেটা কি আমাদের পলিটেকনিক্যালের? বলে না আমাদের টেকনিক্যালের না, বহিরাগত একটা ছেলে। তখনই ভাই আমার রাগ উঠে গেলো, কি রে বহিরাগত একটা ছেলে ও এসে আমাদের টেকনিক্যালে লাভলির ডিস্টার্ব করবে, মানে যেখানে আমাদের টেকনিক্যালের ছেলেরা লাভলির দিকে তাকানোর সাহস পায় না, বা সবাই জানে আমার বোন, এইসবে বহিরাগত একটা ছেলে এসে ওকে ডিস্টার্ব করবে, এটা হইতে পারে না। এই বেটা পড়ার ধরে নিয়ে যা। সাব্বির এটা বললাম, সাব্বির তখন আরও কয়েকজন নিয়ে ওর ছেলের ধরে নিয়ে আসছে। আসার পরে ঝুপড়িঘর থেকে আমি তখন পিছনের দিকে নিয়ে গেলাম, ওইখানে রেল লাইনের ওইদিকে নিয়ে, আর জিজ্ঞেস করলাম কী নাম তোমার? বলে ভাই আমার নাম হচ্ছে সুনীল। তা তুমি নাকি লাভলিরে ডিস্টার্ব করো? বলে না ভাই ডিস্টার্ব করি না তো, লাভলি আর আমি একসাথে পড়াশোনা করতাম এক স্কুলে, ও আমার ফ্রেন্ড, ওই হিসেবে কথা বলতে আসছি। পরে সাব্বির বলতেছে বন্ধু কথা বলতে আসে না, ওই লাভলির হাত ধরে টানাটানি করছে। তেমন তুই লাভলির হাত ধরে টানাটানি করছোস? পরে নিচের দিকে তাকায় আছে। পরে রাগ উঠে গেল আর কি, মানে লাভলির গায়ে হাত দিচ্ছে, মানে আমার মানে নিজের রাগটারে আমি আর কন্ট্রোল করতে পারি নাই, এবং একটা পর্যায়ে কন্ট্রোল করতে না পারি ছেলেটারে মারা শুরু করলাম। ওইখানে মারলাম, মোটামুটি আমার জীবনে প্রথম কারো গায়ে হাত তোলা আর কি, এরকমভাবে আমি কখনোই কাউরে মারি নাই। ছেলেটার মোটামুটি একটু বেশি মারছিলাম। মারার পরে আমি তখন ছেলেটা যখন এখান থেকে চলে গেল, মাইকটা রেখে একদম রক্ত বাইরে গেছে। অ্যান্ড এরপরে মানে ওই সময় থেকে হঠাৎ করে লাভলি কেন যেন একটু রাগ করে আসে আমার উপরে। আগে যেরকম দৌড়ে দেখলে দৌড়ে আসতো, কথা বলতো,
আমার প্রতি অনেক টান ভালোবাসা ছিল, অনেক আগ্রহ ছিল। বাট হঠাৎ করে এটা জানি কেমন একটা পরিবর্তন ঘটে গেল। আমার সাথে খুব বেশি একটা কথা বলে না, আমার কাছ থেকে একটু দূরে দূরে থাকে, আমাকে দেখলে স্কিপ করে, কেমন জানি আমাকে দেখলে মুখটা খুব মলিন করে রাখে। তো আমি তখন মনে করলাম যে আমি ওর ক্লাসমেটরে মারলাম, ওর বন্ধুরে মারলাম, এই জন্য কি মন খারাপ করছে নাকি। তো এমন করতে করতে একদিন আমি ওর হাত চেপে ধরলাম, মানে ক্যাম্পাসের মধ্যে হাত চেপে ধরবো, বললাম কী সে লাভলি, আমার হাতটা ঝাড়া মেরে দিয়ে চলে গেছে। তো যখন আমার হাতটা ঝাড়ি মেরে চলে গেল তখন আমার কাছে খুব খারাপ লাগলো, কিন্তু কখনোই এরকম আমার সাথে করে নাই। যতই কিছু হতো বা যতই কিছু হতো, কিন্তু কখনোই এরকমভাবে আমার সাথে মিসবিহেভ করে নাই। তো ওই দিন আমার হাতটার একদম মানে ঝাড়া মেরেও ওর মতো করে একটা রাগ দেখায় চলে গেল। তো চলে যাওয়াটাতে আমার খুব কষ্ট লাগলো, যে বিষয়টা কি বুঝতে পারলাম না। পরে আমি ওদের বাসায় গেলাম ওই দিন রাতের বেলায়। বাসায় যাওয়ার পর ওরা মতো আমাকে দেখে একদম মানে আসমানের চাঁদ পাইছে, এই আমার ছেলে আসছে, আমার বড় ছেলে আসছে, এই তুই এটা রান্না কর ওইটা রান্না কর, খুবভাবে বলতেছে লাভলিকে। আমি ওর দিকে তাকে আসি, কী রে ও এরকমটা করতেছে কেন। পরে ও কিচেনে গেল রান্না করার জন্য, আমি ওর মাকে একটু খেয়াল করে কিচেনের দিকে গেলাম, গিয়ে বললাম লাভলি কোনো সমস্যা। আমার বলে না কোনো সমস্যা নেই ভাইয়া। আমি বললাম যে না মানে কোনো সমস্যা, আমাকে একটু বলবা। বলে না ভাইয়া কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমি বললাম যে তুমি আমার উপর মনে হয় রাগ করে আছো। বলে না ভাইয়া রাগ করে নেই। আমি বললাম যে তুমি কি সুনীল নামের কাউকে চিনো। বলে হ্যাঁ চিনি তো। আমি বললাম সুনীল তোমার কি হয়। বলে আমার বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করতাম। তাই আমি বললাম তো সুনীল তোমাকে ওই দিন কলেজে এসে ডিস্টার্ব করছিল। বলে না সুনীল তো আমাকে কোনো ডিস্টার্ব করে না, ও আমার সাথে জাস্ট কথা বলছে। তাই আমি বললাম কিন্তু আমি তো শুনলাম যে সুনীল নাকি তোমাকে ডিস্টার্ব করছে। বলে এই কথা শুনে আপনি সুনীলকে মারলেন, এমনি আমাকে বলতেছে একটু রাগ অভিমান নিয়েই। আমি বললাম মারলাম বলতে হ্যাঁ তোমাকে কেউ বিরক্ত করবে এটা তো আমি সহ্য করতে পারবো না, তো এই জন্য আমি ওরা মারছি। পরে বলে ভাইয়া আমার ফ্রেন্ডকে মারার আগে অ্যাটলিস্ট আমাকে একটু জিজ্ঞেস করা দরকার ছিল, আপনি আমাকে একটু জিজ্ঞেস করতে পারতেন যে আপনি আমার ফ্রেন্ডের গায়ে হাত তুলতেছেন। এই বিষয়টা আমার কাছে অনেক মাইন্ডে লেগে গেল আর কি, মানে অনেক খারাপ লাগলো যে এরকম করে আমাকে কেন বলতেছে একটা মানে অপরিচিত ছেলের জন্য। আমি তো ওর জন্য অনেক কিছু করেছি, আমার জন্য আজকে ও পলিটেকনিক্যালে পড়তেছে, আমার জন্য ওর মা এখনও বেঁচে আছে, এবং আমার জন্য আজকেও এতগুলো টিউশনি করে নিজেও পড়তেছে, পরিবারকেও চালাচ্ছে। তো ও আজকে যত যা করতেছে সব কিছুই তো আমার জন্য, সবই তো আমার জন্য। তাহলে আমার সাথে কেন এরকম একটা মানে অপরিচিত একটা ছেলের জন্য এরকমভাবে আমার সাথে মানে মিসবিহেভ করবে। আমার তখন বিষয়টা একটু ইগোতে লাগে, আমার মাইন্ডে লাগে। মাইন্ডে লাগার পরে আমি তখন এখান থেকে রাগ করে চলে আসি, ওর সাথে কথা বলি না, খাওয়া দাওয়াও করি না। ওর আম্মারে বলে আন্টি আমি আসতেছি, এটা বলে ওর আম্মা আমাকে ডাকে, ওর আমার দিকে আমি আর ফিরে তাকাই না। আমি একরকম রাগ করে এখান থেকে চলে আসি, বাসায় চলে আসি। বাসায় আসার পরে মেসের মধ্যে এসে খুব মন টন খারাপ থাকে, ঘুমিয়ে পড়ি। সকালবেলা উঠে আমি ক্যাম্পাসে গেলাম, কিন্তু এই যে ওর সাথে আমার একটা ঘটনা ঘটলো, ওদের বাসায় আমি গেলাম বা খাওয়া দাওয়া না করে চলে আসলাম। কোনো সময় কিন্তু ওদের বাসায় গেলে আমি খাওয়া দাওয়া করা ছাড়া আসি না, তো খাওয়া দাওয়া করা ছাড়া চলে আসলাম বা এত কিছু হলো। মানে ক্যাম্পাসে আসার পরে ওর ভিতর কোনো রকমের কোনো অনুভূতি নেই, মানে এরকম একটা ঘটনা ঘটলো, এটা নিয়ে আসলে কোনো কিছুই বলে না, এবং সে আগের মতো আমার উপরে রাগ করে আছে। যাই হোক আমি আর মানে ওর সাথে কিছু বলতেছি না। আমি বিষয়টা তো আমাদেরই ক্যাম্পাসে মিতালি বলে একটা মেয়ে আছে, মানে ওর সাথেই পড়াশোনা করে, লাভলির সাথে পড়াশোনা করে। তো মিতালি মেয়েটা হিন্দু ধর্মের একটা মেয়ে, মানে হিন্দু। তো মিতালি মেয়েটা তখন বুঝে যায় যে লাভলির সাথে আমার একটু মনোমালিন্যতা চলতেছে, ওর সাথে আমি কথাবার্তা বলি না, আগের মতো আমাদের মাঝে একটা ক্লোজিং সম্পর্ক নাই। তো একদিন আমি আমাদের মানে পলিটেকনিক্যালের ভিতরে পুকুর পাড় আছে, পুকুর পাড়ে আমি বসে আছি। তো ওইখানে ঘাটে বসে আছি, ওই মেয়েটা তখন আসছে কোত্থেকে জানি, আইসা আমাকে বলতেছে, মানে মিতালি এসে বলতেছে ভাইয়া ভালো আছেন, আমিন ভাই ভালো আছেন। আমি বললাম জি ভালো আছি। আমাকে বললো ভাই একটু বসবো। আমি বললাম হ্যাঁ বসো। পরে বসছে, বসে বলছে ভাইয়া একটা কথা জিজ্ঞেস করবো এরকম করে। আমি ঠিক আছে জিজ্ঞেস করো কি। বলে ভাই আপনার কি মন খারাপ। আমি যে না আমার মন তো ভালোই আছে, কেন তুমি কি আমাকে দেখে মনে হচ্ছে আমার মন খারাপ। তো বলে না ভাই আপনাকে দেখে মনে হচ্ছে না, কিন্তু মানে আজকে বেশ কয়েকদিন ধরে একটা জিনিস খেয়াল করতেছি, আপনি কেমন জানি লাভলির উপরে রাগ করে আছেন, কথা বলেন না, এবং লাভলিও আপনার সাথে কথা বলে না। লাভলিও কেমন জানি একটু মুখ গম্ভীর করে আছে। আগে আপনাকে দেখলে দৌড়িয়ে ছুটে যাইতো, কথা বলতো, আপনার সাথে অনেক দুষ্টমি করতো, বাট এখন জানি আপনাকে দেখলেও কেমন করে থাকে, মানে বিষয়টা বুঝতে পারলাম না। আমি তখন বললাম বাদ দাও, মানে ও এখন পড়াশোনা করতেছে, ভালো অবস্থানের মধ্যে আছে, অনেক টাকা টিউশনি করে, অনেক বড় লোক, এই জন্য সম্ভবত। ওরা আমাকে বলে না ভাই এই জন্য না, লাভলি আপনার উপরে রাগ করার কিন্তু রাইটস আছে, সে কিন্তু লিগেল হইতে আপনার উপরে রাগ করছে। আমি তখন বললাম লিগেল হইতে আমার উপর রাগ করছে মানে আমি তারকে আমার উপর রাগ করার মতো কি এমন অসৎ কাজ করে ফেললাম বলো তো। আমাকে বলে আপনার কলিজার মধ্যে হাত দিয়েছেন। আমি বললাম মানি। বলে আপনি ওর কলিজাতে আঘাত করছেন। এবং কী বলে আমি ওর কলিজাতে আঘাত করছি, কি বলে লাভলির কলিজা হচ্ছে সুনীল, আপনি সুনীলের গায়ে হাত দিয়েছেন। আমি বললাম সুনীল। তখন হঠাৎ করে মনে হলো যে লাভলির বন্ধু।
আমি বললাম যে সুনীল, ওই দিন আমি ছেলেটাকে মারলাম যে ওইটা? বলে হ্যাঁ। ওই ছেলে কি আপনি জানেন? আমি বললাম যে না তো জানি না। বলে এটা লাভলির কলিজা, লাভলি এই ছেলেকে ভালোবাসে। কথাটা শোনার পরে আমি তখন আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না, মানে মনের অজান্তেই চোখ দুটো জলে ভিজে টইটম্বর হয়ে গেল। আমি তখন খুব কেয়ারফুলি, খুব টেকনিক্যালি এই মানে মিতালের কাছ থেকে উঠে গেলাম, ওকে বুঝতে দিলাম না। এবং মিতালের কাছ থেকে উঠে গিয়ে আমি আমাদের ক্যাম্পাসের পিছনে বসে, গাছের নিচে বসে ইচ্ছা মতো কাঁদলাম। আমার মনে হয় আমার ছোট্ট জীবনে আমি কখনোই এতটা কষ্ট পাই নাই, আমি কখনোই এতটাই কষ্ট পাই নাই ওই মিতালের কথাটা শুনে আমি যতটা কষ্ট পেয়েছি। এবং লাভলি সুনীলকে ভালোবাসে, মানে আমি কখনো এটা স্বপ্নও চিন্তা করতে পারি না, কারণ আমি লাভলিকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। মানে লাভলি আমার কাছে আমার দেহের অক্সিজেন। লাভলি যদি অন্য কোথাও বিয়ে হয় বা লাভলি যদি অন্য কাউকে ভালোবাসে, আমি সত্যিই বাঁচব না। মানে আমি ওকে এতটাই ভালোবাসি। হয়তো আমার ভালোবাসাটা একতরফা ভালোবাসা, এক সাইডের ভালোবাসা, ওয়ান সাইড লাভ, কিন্তু আমি ওকে অত্যাধিক ভালোবাসি। আমি আসলে এটা মানতে পারলাম না যে অন্য একটা ছেলেকে পছন্দ করে বা সুনীল নামের কোনো ছেলেকে পছন্দ করে এবং এই ছেলেকেও বিয়ে করবে বা ছেলের সাথে তার সম্পর্ক। খুব খারাপ লাগলো। অনেকক্ষণ ধরে কান্নাকাটি করে নিজের মনটারে বুঝাইলাম আসলে এমন তো না যে লাভলি আমার সাথে কোনো বেইমানি করছে, তো আমার সাথে কোনো বেইমানি করে নাই। একটা ছেলেকেও ভালোবাসে, ভালোবাসতেই পারে, ভালোবাসার রাইটস ওর আছে। এবং ওরা একই স্কুলে পড়াশোনা করছে এবং স্কুল থেকেও ছেলেটাকে পছন্দ করে, যেটা আমি জানতে পারলাম। তাইলে তো আর ওর সাথে আমার আসলে ওভাবেই কোনো কিছু বলাটা ঠিক না, বা ওর তো কোনো মানে রাইটস তো ওর আছে আমার উপরে রাগ করার। আমি তো আসলে অন্যায় করছি, আমি ওর বয়ফ্রেন্ডের গায়ে হাত তুলছি, এটা তো আমি ঠিক করি নাই। এই ছেলেও লাভলির গায়ে হাত দেওয়ার অধিকার আছে, ওদিকে নিয়েই সে তার ভালোবাসার মানুষের গায়ে হাত দিয়েছে। সেখান থেকে আমি কেন কাবাবে হাড্ডি হয়ে আমি লাভলির পক্ষ নিয়ে বা লাভলির প্রতি অতি উৎসাহিত হয়ে আমি কেন সুনীলকে মারলাম? নিজের কাছে তখন খারাপ লাগলো। লাগার পরে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পরে বাসায় গেলাম, মানে মেসে গেলাম। মেসে যাওয়ার পরে মনটা খুবই খারাপ, মানে কোনো কিছু বলি না, খুবই মন খারাপ করে বসে আছি। পরের দিন আর ক্যাম্পাসেও আসলাম না, কেউ আমার কোনো খোঁজখবর নিল না। এর পরের দিন, মানে পরের দিন আমি ক্যাম্পাসে আসছি। আসার পরে আমি সারাটা দিন, এই যে আমি একদিন এক রাত বাসায় ছিলাম, আমার মনে হয় আমি মানে শুধু শুকনা মুড়ি আর পানি ছাড়া কিছুই খাই নাই। খুবই কষ্ট পাইছিলাম আর কি, এত যে কষ্ট পাইছি বলে বোঝাতে পারবো না। দেন ক্যাম্পাসে আসলাম। ক্যাম্পাসে আসার পরে মনটা খুবই খারাপ, অত্যাধিক খারাপ। হঠাৎ করে ক্যাম্পাসে আসার পরে লাভলির সাথে দেখা। তো দেখার পরে লাভলি আমাকে বলতেছে, ভাইয়া ভালো আছেন? ওই কিন্তু এই কয়টা দিন আমার সাথে কথা বলে নাই, হঠাৎ করে বলতেছে। আমি বললাম ভালো আছি। এটা বলে আমি চলে যাচ্ছি। বলে ভাইয়া দাঁড়ান, চলে যাচ্ছেন কেন? আমার ক্লাস আছে, ক্লাসে যেতে হবে। আমাকে বলে কী হয়েছে, আপনি কি অসুস্থ? আমি বললাম না তো, আমি অসুস্থ না, ঠিক আছি। বলে আপনার চোখগুলো কেমন গর্তে ঢুকে গেছে, চেহারাটা কেমন শুকিয়ে গেছে, মানে কী হয়েছে আমাকে বলবেন একটু? আমি বললাম না কিছু হয় নাই, সব ঠিক আছে। পরে আমাকে বলে না প্লিজ, এগুলো বলেও আমার হাত চেপে ধরছে, মানে হাত ধরছে একটু অধিকার নিয়ে। ধরার পর আমার তখন মানে কান্না চলে আসছে, মানে চোখে পানি চলে আসছে। তো আমাকে বলতেছে ভাই কী হয়েছে আপনার, মানে আপনি কান্না করতেছেন কেন? কান্না করে দিয়ে বললাম লাভলি, আমি অনেক দুঃখিত, অনেক সরি, তুমি আমাকে মাফ করে দিও, আমি আসলে না বুঝে তোমার বয়ফ্রেন্ডের গায়ে হাত তুলছে। এটা বলার পরেও তখন নিচের দিকে মাথাটা দিয়ে দেয় আর আমার মুখের দিকে তাকায় না এবং আমার হাতটাও ছেড়ে দেয়। আমি তখন সেখান থেকে ক্যাম্পাসে চলে যাই এবং ক্যাম্পাসে যেয়ে আমি তখন ক্লাস করতেছি। আমি আর ওর সাথে খুব বেশি একটা কথা বলি না। এইভাবে প্রায় 15 থেকে 20 দিনের মতো কেটে যায়। ওই কথাটা বলার পরে ও খুব লজ্জা পায়, মানে অনেক লজ্জা পায়। লজ্জা পেয়ে ও আর আমার সামনে আসে না, আমিও খুব বেশি একটা ওর সামনে যাই না। ও আমার কাছ থেকে দূরে থাকে, আমি ওর কাছ থেকে দূরে থাকি। এমন করতে করতে আমি আস্তে আস্তে একটু নেশার দিকে ঢুকে যাচ্ছিলাম। যেহেতু নেশা করার অপশন আমার আগেও ছিল, কিন্তু আমি এটা কখনোই করি নাই। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল লাভলিকে ভুলতে গেলে আমার এছাড়া অন্য কোনো পথ আমার কাছে খোলা নাই। আমাকে নেশা করতে হবে, আমি নেশা করে ওকে ভুলে যাব। আমি নেশার জগতে ঢুকে গেলাম। পড়াশোনাও করতেছি, বাট পড়াশোনা সে আগের মতো আর করতেছি না, কোনো মনোযোগ নেই পড়াশোনার প্রতি। নেশা করতেছি, এরকম করে সময়গুলো কাটতেছে। কেমন করে জানি নিজেকে হঠাৎ আমার দেবদাস মনে হয়ে গেল, মানে স্যাক্রিফাইস করতে মন চাইলো যে আরে আমি আমার ভালোবাসার মানুষটার জন্য স্যাক্রিফাইস করবো। ওর যদি কখনো বিপদে পড়ে আমি ওকে হেল্প করবো, ওর পাশে থেকে ওর সাহায্য সহযোগিতা করবো। ভাগ্যে আমার যা আছে তাই হবে। ও যাতে সুনীলকে পায়, সুনীলকে পাওয়ার জন্য যা করা দরকার আমি তাই করব। আমি ওর মধ্যখানে কত বাধা হয়ে দাঁড়াবো না, ওর কোনো ক্ষতি আমি করব না, যতটুকু পারি ওর উপকার করব। এরকম করে আমি আবার নিজ থেকে আবার ওর সাথে মিশে গেলাম, মানে লাভলির সাথে আমার নিজে থেকে আবার মিশে গেলাম। আমি তখন পলিটেকনিক্যালের প্রায় ফাইনাল ইয়ারের পর্যায়ে আসি। তো এরকম করে ওর সাথে মিশে গেলাম, মিশে গিয়ে ওর সাথে কথাবার্তা বলতেছি, সব কিছু ভালোভাবেই চলতেছে।
ঠিক এইভাবে আরও 2-3 মাস মতো কেটে গেল। 2-3 মাস পরে একদিন হঠাৎ করে মাগরিবের পরে লাভলি আমার বাসায়, মানে আমার মেসে এসে আমাকে ডাকতেছে যে আমিন ভাইয়া আসেন, একটু আসেন, উঠে আসেন, এরকম করে ডাকতে। আমি শুয়েছিলাম সন্ধ্যার দিকে। পরে আমি উঠে আসি, আসার পর দেখি চোখ কান্না করতেছে, মানে চোখ দিয়ে পানি বেরোতেছে, খুব মানে খারাপ একটা অবস্থা। আমি তখন বললাম, কী হয়েছে, তুমি কান্না করতেছো কেন, মানে সমস্যাটা কি আমাকে বলো। পরে আমাকে বলতেছে, মানে কিছু বলতেছে, নিচের দিকে তাকায় আছে। আমি বললাম রুমে আসো, কান্না করো না, রুমে আসো। পরে রুমে নিলাম, নিয়ে আমার রুমে বসাইলাম, বসে দরজা লাগিয়ে দিয়ে বললাম, কী হয়েছে বলো তো, এইভাবে মেসের সামনে এসে কান্নাকাটি করতেছ, মানুষ দেখলে কী বলবে, লোকও তো খারাপ বলবে, কী হয়েছে আমার কাছে বলো। তারা আমাকে একদম পা ধরে দিচ্ছে, মানে পা ধরে চিৎকার করে কান্না করতে শুরু করছে। আমি বললাম, দেখো তুমি কান্না করো না, কী হয়েছে আমার কাছে বলো, তুমি কান্না করো না, তোমার আম্মু অসুস্থ, তোমার টাকা লাগবে। বলে না, আমার আম্মুও ভালো আছে, টাকাও লাগবে না, আমার অন্য একটা সমস্যা। আমি তখন বললাম, কী সমস্যা, মানে আমার কাছে বলো তোমার সমস্যাটা কি। ও বলতেছে, ভাইয়া আপনি যেমনি পারেন আমাকে সুনীলকে বিয়ে করাই দেন, আমি সুনীলের ছাড়া বাঁচবো না। মানে কাটা খায়ে লবণের ছিটা দেওয়ার মতো অবস্থাটা হয়ে গেল। পরে আমি বললাম, উঠো বসো, ঠিক আছে, কী হয়েছে, তুমি তোর সাথে প্রেমে করতেছো, ওকে ভালোই বাসতেছো, তাহলে সেখানে সমস্যাটা কোথায়। পরে বলতেছে, ভাইয়া ওর পরিবার থেকে ওকে বিয়ে করাই দিতেছে, ও বিয়ে করে ফেলবে, ওর মানে পরিবার, ওর একমাত্র ছেলে, ও বিয়ে করে ফেলবে, ওর পরিবার থেকে খুবই প্রেশার দিতেছে। এখন মানে ওর তো কোনো ইনকাম সোর্স নেই, ও পড়াশোনা করে, আমিও পড়াশোনা করি, ও মাত্র ইন্টারমিডিয়েট শেষ করছে, তো এখন ভাইয়া মানে ওর তো কোনো জবও নাই, কোনো কিছুও নাই। আপনি তো পলিটেকনিক্যালের লাইনে মোটামুটি রাজনীতির একটা ভালো অবস্থানে আছেন, আপনি ওকে একটা ভালো জবের ব্যবস্থা করে দেন, যে জবটা করলে ও অন্তত আমাকে নিয়ে দুমুঠো ভাত খেয়ে বাঁচতে পারবে, প্লিজ ভাই আপনি এই কাজটা করেন। এরকম করে কান্নাকাটি করতেছে। বলে, আমি যে টাকা ইনকাম করি, টিউশনি করি, ওইটা দিয়ে আমার পড়াশোনা আর আমার আম্মুর খরচেই চলে যায়, বাসা ভাড়াটার সব কিছু মিলেই চলে যায়, আমার কাছে আসলে তেমন কিছু আর থাকে না। সো এই মুহূর্তে যদি আমি ওর বিয়ে করি, আমি চলতে পারবো না, না খেয়ে মরে যাব। তো ভাই আমি আপনার পায়ে ধরি, আপনি যেমনি পারেন আপনি কিছু একটা করেন, আপনি চাইলে কিছু একটা করতে পারবেন, কারণ আমি তো আপনার জন্যই আজকে বেঁচে আছি, আপনি কিছু একটা করেন। ওর চোখের পানি দেখে এবং আমার কাছে নত হওয়া দেখে আমার মনটা যেন কেমন অনেকটা নরম হয়ে গেল। আমি তখন ওরে আমার পায়ের কাছে থেকে উঠাইয়া পাশের চেয়ারটাতে বসালাম, বসে বলতেছি, লাভলি, আমি যখন এই সিলেটে আসার পরে মেসে ওঠার পর আমি কখনোই আমার মায়ের হাতের খাবার ছাড়া অন্য কোনো খাবার আমি খুব বেশি একটা খাই নাই। আমি আমার মায়ের হাতের খাবারই খাইতাম, কিন্তু সিলেটে আমি যখন মেসে উঠি, তোমার মা যখন আমাকে রান্না করে দিত, আমার কাছে মনে হয় যেন ময়মনসিংহ থেকে এসে আমার মা আমাকে রান্না করে খাওয়াচ্ছে। মানে এত পরিমাণের আদর তোমার মা আমাকে করতো, এত ভালো তোমার মা আমাকে বাসতো। তো তুমি তার কন্যা হয়ে আমার কাছে আমার বোনের মতো, তোমার জীবন নষ্ট হবে বা তুমি কোনো খারাপ কোনো অবস্থানে যাবা, এটা আমি কখনোই মানতে পারবো না। আমি যেমনিই পারি, যেভাবেই পারি, আমি তোমার বয়ফ্রেন্ডের জন্য কিছু একটা করব, তুমি এটা নিয়ে চিন্তা করো না। পরে আমি বললাম যে তুমি একটা কাজ করো, তুমি কালকে ছেলেটাকে ডাকো, আপনি মানে পলিটেকনিক্যালে ডাকবা না রুমে ডাকবা। বলে, না ভাইয়া রুমে আসলে তো সমস্যা, আমি ওকে আমাদের পলিটেকনিক্যালে ডাকি, আপনার সাথে বিষয়ে কথা বলেন। আমি ঠিক আছে, কালকে খবর দাও। তো পরের দিন সকালবেলা ও তখন সুনীলকে নিয়ে আসলো, এবং আসার পরে আমি শুরুতেই ছেলেটাকে দেখে সরি বললাম, ক্ষমা চাইলাম, বললাম ভাই আমি না বুঝে তোমার গায়ে হাত তুলেছি, তুমি আমাকে মাফ করে দাও, আমি অনেক সরি। ও আমাকে বলে, না ভাইয়া সমস্যা নেই, আপনি তো আমার কাছে আমার বড় ভাইয়ের মতো, লাভলির বড় ভাই মানেই তো আমার বড় ভাই, কোনো সমস্যা নেই ভাইয়া, আপনি গায়ে হাত তুলছেন, আপনি না বুঝে তুলছেন, আমার কোনো সমস্যা না, আমি কিছু মনে করি নেই। তা আমি তখন ওদেরকে নিয়ে, একটা গাছ ছিল পলিটেকনিক্যাল আমাদের ভিতরে, একটা গাছের নিচে বসা আমি সুনীলকে বলতেছি, সুনীল তোমার পরিবারের সম্বন্ধে বলো। তো এই ছেলে তার পরিবার সম্বন্ধে বলো, তার পরিবারও একটা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, বাপের হচ্ছে সিলেট শহরে সেলুনের দোকান আছে, তো বাপে হচ্ছে সেলুনের কাজ করে এবং নিজেদের দোকান, মোটামুটি মিডল ক্লাস ফ্যামিলি বলা চলে আর কি। তো আমি তখন বললাম যে এখন তুমি লাভলিকে নিয়ে কী চিন্তা করতেছো, আমাকে এটা বলো। তা আমাকে বলো, ভাই আমি ওকে ভালোবাসি এবং আমি ওকে বিয়ে করতে চাই। তাই আমি বললাম, তুমি যদি বিয়ে করবা, তুমি তো হিন্দু, লাভলি তো মুসলিম, তুমি ওরে কীভাবে বিয়ে করবা, এভাবে তো বিয়ে হতে পারে না। আমাকে বল, আমি এটা জানি, আর ওর সাথে যখন আমার রিলেশন হয় তখনই আমি কমিটমেন্টে ছিলাম যে আমি মুসলিম হয়ে যাব। আমি এটা শুনে মানে খুব খুশি হলাম, আমি বললাম যে তুমি কি মুসলিম হয়ে যাবা? বলে, হ্যাঁ ভাই আমি মুসলিম হয়ে যাব। আমি বললাম, দেখো কিন্তু পরে আবার তুমি কিন্তু ধর্মান্তরিত হতে পারবা না। বলে, না ভাই আমি ধর্মান্তরিত হব না, আমি মুসলিম হয়ে যাব, এবং আমি মুসলিম হয়েও লাভলিকে বিয়ে করতে চাই, এরকম করে আমাকে বললো। আমি বললাম, ঠিক আছে ফাইন, যেহেতু তুমি মুসলমান হয়ে লাভলিকে বিয়ে করতে চাও, সেখানে তো কেউ বাধা দেওয়ার কেউ নেই, আর তুমিও প্রাপ্তবয়স্ক একটা ছেলে, সুতরাং এটা নিয়ে কোনো ঝামেলা হবে না। তো ঠিক আছে, কবে বিয়ে করবা? বলে, ভাই আপনি যখন বিয়ে করাই দেন আমি তখনই বিয়ে করবো। তা বললাম, ঠিক আছে 2 দিন সময় দাও আমারে, আমি 2 দিনের ভিতরে একটা হুজুর ডেকে তোমাকে আমি ঠিকঠাক মতো মুসলমান বানাই, এরপরে আমি লাভলির সাথে তোমাকে বিয়ে করাই দিই, এবং বিষয়টা নিয়ে আমি লাভলির আম্মার সাথে তো কথা বলতে হবে। এই সময় লাভলি আমার হাত চেপে ধরে বলে, না ভাইয়া
আম্মাকে হুট করে কিছু জানাইন না, আমি কোনো হিন্দু ছেলেকে বিয়ে করতেছি, এটা যদি আম্মু জানতে পারে আম্মু খুব রাগ করবে এবং আম্মু মন খারাপ করবে, আমি এটা সহ্য করতে পারবো না ভাইয়া, আপনি প্লিজ আমার আম্মুরে জানাইন না, আপনি নিজে দায়িত্ব নিয়ে আপনি আমাকে বিয়েটা করাই দেন, কিন্তু আপনি আমার আম্মুকে জানাইন না। তো আমি বললাম যে তোমার আম্মুকে না জানে এত বড় একটা কাজ আমি সম্পূর্ণ আমার থেকে করা কি এটা ঠিক হবে? আমাকে বলে ভাইয়া প্লিজ আম্মুকে জানাইন না, আম্মুকে জানালে আম্মু এমনি অসুস্থ, আম্মু আরও অসুস্থ হয়ে যাবে। তুমি যেমন ঠিক আছে সমস্যা নেই, যেহেতু তুমি এটাই বলতেছো তাহলে আর কি আর করা, ওকে ফাইন, আমি বললাম না তোমার আম্মুকে কোনো কিছু। এই বলার পরে আমি তখন বললাম যে ঠিক আছে দেখি কথা বলি। পরে আমি কথাবার্তা বলে একটা হুজুর ঠিক করলাম। 2 দিন পরে আমি এই ছেলেকে মানে সুনীলকে আনলাম। হুজুর আসলে বলতেছে কোর্টের মাধ্যমে এফিডেভিট করতে হবে, মানে অনেক ঝামেলা। তো এত ঝামেলা পোহানোর সময় তো আর আমার কাছে নাই। আমি তখন হুজুরকে বললাম যে হুজুর আপনি জাস্ট কলমা কাবিনটা মানে কলমাটা পড়াই দেন আর মানে বিয়েটা পড়াই দেন, বাকিটা পরে। আপনি ছেলেটাকে মুসলিম বানান, মুসলিম বানায় আমার বোনের সাথে বিয়ে করাই দেন, বাকিটা ওরে পরে বুঝবো, আমি পরে ওরে কেমনে এফিডেভিট করতে গেলে পরে করবো, এত সময় এখন হাতে নাই। পরে আমি এখানে ওরে কলমা পড়ালাম, ছেলেটাকে কলমা পড়ে আমার বোনের সাথে মানে মৌখিকভাবে যে বিয়েটা হয়, মৌখিকভাবে লাভলির সাথে তখন ওর বিয়েটা পড়াই দিলাম। বিয়েটা পড়াই দেওয়ার পরে আমার মেসের পাশেই হচ্ছে একটা বাসা, ওদেরকে ভাড়া করে দিলাম নিজের টাকায়। এবং সেখানেই সেই রাতে লাভলির বাসর হলো, এবং যে রাতে ও বাসর করলো ওই ছেলের সাথে, সে সারাটা রাত আমি নেশা করে কাটাইছি। আমি ব্লেড দিয়ে আমার হাতটারে এমনভাবে কাটছি, কাটা দাগগুলো এখনও আছে। নিজের হাতে নিজে ব্লেড দিয়ে কাটছি, চিৎকার করে কাঁদছি, মানে ঘরের দরজা লাগে চিৎকার। আমার বন্ধুরা যারা মেসের সবাই জিজ্ঞেস করতেছে কী হয়েছে তোর বন্ধু, তুই বল না। আমি ওদের কাছেও কখনোই বলি নাই যে আমি লাভলিরে পছন্দ করি, ওদের কাছে আমি কখনোই বলি নাই। ওর যে আমি পছন্দ করি, ওর যে আমি ভালোবাসি, এটা শুধুমাত্র আমি জানি, কিন্তু পৃথিবীর কাউকেই আমি জানাই নাই যে ওরা আমার ভালো লাগে, কাউরেই বলি নাই। সবাই জানে লাভলি আমার বোন। হ্যান পোলাপাইন বলতেছে বেটা তোর বোনের বিয়ে হয়েছে, তুই বিয়ে করাইলি, এখন বাসর দিতে তুই মন খারাপ করতেছিস কেন, তোর তো খুশি হওয়ার কথা। প্রচুর কান্নাকাটি করলাম, এবং এরপর থেকে ওই বাসায় থাকতেছে এবং ছেলে ওই বাসায় থাকতেছে। এমন করতে করতে আমি নিজে টাকা পয়সা দিচ্ছিলাম, ছেলেকে কোনো কিছু করাচ্ছিলাম, নিজ থেকে টাকা দিতেছিলাম। এরকম করতে করতে আস্তে আস্তে বুঝতে পারলাম যে ছেলের বাবার কিন্তু ক্ষমতা আছে। আমি ছেলের বাবাকে যেরকম ভাবছিলাম যে নলা টাইপের কোনো লোক, হয়তো আপনার পলিটেকনিকে এই কি বলে বাজারে সেলুন দোকান আছে, এরকম হয় না যে কিছু মিডল ক্লাস লেভেলের মানুষ, কিন্তু দেখলাম যে না, ওর বাবারও কিন্তু মানে হিন্দু পরিবার, তো হিন্দুদের হয় কি জানেন যে এদের মাঝে আসলে উঁচু নিচু খুব একটা ভাব থাকে না, মানে ভাব থাকে না, এরা সবাই একটা নিচু মানুষের, কোনো মানুষ বিপদে পড়লে উঁচু মানুষরা তাদেরকে হেল্প করে, বাট আমাদের মুসলিমদের ভিতরে এই জিনিসটা কম। তো দেখলাম যে ওর বাবা যখন একটু বিপদে পড়ছে বা ওনার ছেলে যখন এরকম চলে গেছে, একটা মুসলিম মেয়ের বিয়ে করে মুসলিম হয়ে গেছে, উনি যখন বিষয়টা মোটামুটিভাবে আন্দাজ করতে পারছে, বুঝতে পারছে, এই মুহূর্তে ছেলের উপরে অ্যাটাক করতে শুরু করছে। চারদিক থেকে ছেলের উপর অ্যাটাক করতেছে এবং ছেলের ক্ষতি করার জন্য বিভিন্ন ধরনের লোক পাঠাচ্ছে। আমি যতটুকু পারতেছি, আমি তো আর ওরকম কোনো বড় কোনো রাজনীতিবিদ না, জাস্ট পলিটেকনিক্যাল লাইনে রাজনীতি করি, লিগ্যাল লাইনে রাজনীতি করি, ওই রকমভাবেই হচ্ছে পোলাপানির সাথে পরিচয়। তো আমিও বা কতক্ষণ এই ছেলেকে প্রোটেকশন দিয়ে রাখতে পারবো? উনি এই নেতারে ওরে ধরে ছেলেরে মারবে, মেয়েরে মারবে, মানে খুব বেহাল একটা অবস্থা। একটা সময় খেয়াল করে দেখলাম যে এই ছেলে যদি সিলেটে থাকে তাহলে ছেলে মারা পড়বে, ওর বাবাই ওরে মেরে ফেলবে। ওর বাবা এত পরিমাণে রাখছে যে ছেলেকে উনি নিজে গুন্ডা ভাড়া করে ছেলেকে মেরে ফেলবে। লাভলি সে আমার কাছে আবারও কান্না, আমার হাতে পায়ে ধরে কান্না করতেছে, ভাই আপনি প্লিজ যেমনি পারেন ওরে কিছু একটা করে দেন, আমি ওরে ছাড়া বাঁচবো না, আপনি ওরে দেশের বাইরে পাঠাই দেন। হঠাৎ করে আমারে বলতেছে। আমি বললাম কী বলো, দেশের বাইরে কীভাবে পাঠাবো? বলে দেশের বাইরে না পাঠাইলে ওর বাবা ওরে মেরে ফেলবে, বাংলাদেশের ওরে আপনি যেখানেই রাখেন সেখানে ওরে মেরে ফেলবে, ওরে আপনি দেশের বাইরে পাঠিয়ে দেন। আমি তখন বললাম লাভলি আমি ওরা দেশের বাড়ি কেমনে পাঠাবো? ও বলে ওরে আপনি দেশের বাইরে পাঠিয়ে দেন। এই কথা বলেই ওর হাতে চুরি ছিল, চুরিগুলো ভাঙলো ওই ছেলের সামনেই চুরিগুলো ভাঙিয়ে হাতের মধ্যে চুরি দিয়া র্যাক দিতে শুরু করলো, কাটতে শুরু করলো। এইটা দেখার পরে আসলে আমার এতটা খারাপ লাগছে যে আমার ভালোবাসার মানুষটা যেন আমি এত ভালোবাসি এরকম করে হচ্ছে নিজের শরীরে রক্ত জড়াবে, এটা তো আসলে আমার পক্ষ থেকে এটা আমি কোনোভাবে মানতে পারলাম না। খুবই খারাপ লাগলো যে এটা কেন হবে, এটা তো কোনোভাবেই আমি মেনে নিতে পারলাম না যে নিজের হাত নিজে এভাবে কেটে ফেললো, এরকম বলে চুরি দিয়ে, কাচের চুরি দিয়ে নিজের হাত নিজে কাটলো। সেদিন ওরা একটা থাপ্পড় মারছে। আমি এই পর্যন্ত কিন্তু কখনোই ওর গায়ে আমি ওভাবে হাত তুলে নেই, সেদিন ওই ছেলের সামনে একটা থাপ্পড় মারছে। মারার পরে বললাম যে আমি কিন্তু এটা কোনোভাবেই সহ্য করব। বলে আপনি ওরা দেশের বাইরে পাঠান, ও মরে গেলে আমি মরে যাবো, আমি বাঁচবো না। পরে ভাবলাম যে কী করা যায়। আমি তখন ওর বাসা থেকে বেরিয়ে আমার বাসায় ঢুকলাম, ঢুকে আমিও চিন্তা করতেছি বিষয়টা আসলে এরকমই হবে, ছেলেটাকে যদি আমি দেশের বাইরে না পাঠাই, আগে পরে ছেলের বাবা কিন্তু ছেলেটাকে মেরে ফেলবে।
সিলেটেই ছেলেটাকে মেরে ফেলবে, ছেলেটাকে বাঁচায় রাখবে না, এবং ওর বাবা ওরকমভাবেই হচ্ছে লোকজন ঠিক করতেছে, তারপরেও কোনো মুসলিম হিসাবে ছেলেটাকে বাঁচায় রাখবে না। আমার ভিতর তখন মনে হলো যে এই ছেলেটা মুসলমান হইল আমি আল্লাহর কাছেও ভালো পাবো, আর বিশেষ করে লাভলির যে অবস্থা, লাভলি হাত পা কেটে যে অবস্থা করতেছে ও তো মারা যাবে, আমি দেখি না অন্তত ওদের জন্য কিছু করতে পারি কিনা। কিন্তু আমার হাত তো শূন্য, আমি তখনও স্টুডেন্ট, তখনও পড়াশোনা করি, তো আমি এত টাকা কোথায় পাবো? নর্মালি ছেলেটাকে বিদেশ পাঠালেও 4-5 লাখ টাকা লাগবে, তো এত টাকা আমি কোথায় পাবো? কিন্তু আমার লাভলির জন্য কিছু করতে ইচ্ছে করতেছে, মানে লাভলির জন্য কিছু একটা করব, লাভলির জন্য মনটা খুব খারাপ হয়ে গেল। পরে আমি বাড়িতে গেলাম বলতে আসলে মূল উদ্দেশ্য আমি টাকা জোগাড় করার জন্য গেলাম বাড়িতে, যে টাকা কোত্থেকে পাই, যে কোথাও থেকে টাকা ম্যানেজ করা যায় কিনা। কিন্তু বাড়িতে যাওয়ার পরে আমার আব্বা তখন রিটায়ারমেন্টে আছে বা রিটায়ার্ডে আছে, তো বাড়িতে আব্বা আছে, তো আব্বাও টুকিটাকি কাজ টাজ করে, ওই জমি টমি করে, ফসলাদি করে, ওরকমভাবে কোনো ভালো অবস্থানের মধ্যে নাই, মোটামুটি অনেকটাই মিডল ক্লাসের মতো হয়ে গেছে। তো এখন আমি বাড়িতে গিয়ে টাকা কোথায় পাবো? কিন্তু যখনই আমার লাভলির কথা মনে হইতেছে আমার তখনই কান্না আসতেছে, নিজের মাঝে খারাপ লাগতেছে যে ওর জন্য আমার কিছু একটা করতে হবে, আমি যেভাবেই হোক লাভলিকে আমার বাঁচাইতে হবে, মানে আমার এই ছেলেকে আমাকে বাঁচাইতে হবে, কিছু একটা করতে হবে। জাস্ট এই বিষয়টা তখন নিজের মাঝে খারাপ লাগতেছে, কষ্ট হইতেছে। একবার যে আমি এমন একটা কাজ করি যেটা আসলে মানে আমি যেই কাজটা কেন করি আমি নিজেও বুঝতে পারি না। ঠিক যখনই লাভলির চেহারাটা আমার চোখের সামনে বেশি ওঠে আমি তখনই সব কিছু ভুলে যাই, মানে আমার কিছুই ঠিক থাকে না। আমি রাতের বেলা আমাদের ঘর থেকে আমার এক বড় বোনের শ্বশুরবাড়িতে অনেক ঝামেলা ছিল, মানে আমার বড় বোনের শাশুড়ি একটু ঝামেলা করে, বেশি একটা ভালো মানুষ না, এই জন্য আমার বড় বোন বেশিরভাগ সময় আমাদের বাড়িতেই থাকতো, এবং আমার বড় বোনের হাজব্যান্ড হচ্ছে বিদেশে থাকতো, ভাইয়া কাতারে থাকতো। তো এই জন্য দেখা যায় আমার বড় বোনের যত গয়নাগাটি ছিল সবগুলো আমাদের বাড়িতে রাখতো, আমাদের বাসায় রাখতো, আমাদের ঘরে রাখতো, আমার মায়ের স্টিল আলমারির মধ্যে। তো আমি লাস্টে বাধ্য হয়ে, মানে আমার কাছে তো টাকা পাওয়ার আর কোনো রাস্তা নেই, আব্বার কাছে বললো আব্বা টাকা দিবে না, সামনে আমার ফাইনাল পরীক্ষা, ইন্টারমিডিয়েট ফাইনাল, মানে আপনার ডিপ্লোমা, মানে ফাইনাল পরীক্ষা সামনে, 4th ইয়ারের পরীক্ষা। তো কী করবো তখন? আসলে কোনো রাস্তা খুঁজে না পেয়ে আমি তখন সর্বশেষ আমার এই বোনের গয়নাগুলোকে আমি চুরি করি, ঘর থেকে গয়নাগুলোকে চুরি করি, এবং গয়নাগুলোকে চুরি করে আমি তখন রাতের বেলায় বাড়ি থেকে চলে আসি, মানে ভোরে চলে আসি, আম্মাকে বলেই আসি যে আমি ভোরে চলে যাব, ভোরের বাসে যাব, কালকে আমার ক্লাস আছে, মানে আজকে আমার ক্লাস আছে, এটা বলে চলে আসি। ভোরের বাসে রওনা দিয়ে চলে আসি, এবং আসার পরে এই ধরেন আপনার প্রায় 10টা-11টার মধ্যে আমি তখন বাসের মধ্যে আমার আম্মার খবর হয়ে যায় যে ঘর থেকে আমি গয়নাগাটি নিয়ে গেছি। আম্মা বুঝে যায় আর কি, কীভাবে বুঝে আম্মাই ভালো জানে। আম্মা আমাকে ফোন দিচ্ছে, আমি তখন কলটা রিসিভ করছি। আম্মা আমারে বলতেছে যে আমিন, যেখানেই আসোস ফিরে আয়, যেখানেই আসোস ফিরে আয়। আমি তখন বললাম কেন মা, কী হয়েছে? আমরা বলে তুই ঘর থেকে গয়নাগাটিগুলো সব নিয়ে গেলি, এবং এই গয়নাগুলো তোর বোনের গয়না, তোর বোনের যদি এরকম গয়নাগুলো যদি তুই নিয়ে যাস, তোর বোনকে তো ওরা রাখবে না, তোর বোনকে ছেড়ে দেবে তোর বোন জামাই যে কত খারাপ তুই কি জানিস না? বাবা না ভালো, তুই ফিরে আয়, তোর কাছে অনুরোধ বাবা, তুই ফিরে আয়, তোর বোনের গয়নাগুলো নিয়ে যাস না। আমি বললাম মা, আমার বোনের গয়নাগুলো দিয়ে আমি একটা মানুষের উপকার করব। আমার আম্মা আমারে বলো তোর পায়ে ধরে বাবা তুই ফিরে আয়, যদি তুই গয়না নিয়ে না আসিস তাহলে তুই আমার বাসায় আর কোনোদিনও আসিস না, আমি তোকে আমার ছেলে হিসেবে মানলাম না, আমার কোনো ছেলে নাই, তুই আমার কাছে মৃত। জানালার পাশে দিয়ে তখন মোবাইলটাকে আমি ফেলে দিলাম। একটা বাটন সিস্টেম মোবাইল ছিল, 2টা মোবাইল ছিল, একটা অ্যান্ড্রয়েড, একটা বাটন। তো বাটনের মোবাইলটা তখন আমি জানালার পাশ দিয়ে ফেলে দিলাম। মানে এর মা যখন আমাকে এটা বললো যে আমি তার সন্তান না, মানে কেন জানি আমি একটু, মানে আমার কাছে আমার ভিতরে তখন আমি ছিলাম না, আমি আমিনের ভিতরে তখন আমি আমিন ছিলাম না। আমার কাছে মনে আমার ভিতরে অন্য কোনো একটা জিনিস আছে, এবং যেটা শুধুমাত্র লাভলিকে হেল্প করার জন্য, লাভলির উপকার করার জন্য, লাভলিকে ভালো রাখার জন্য কাজ করে যাচ্ছে, বিষয়টা এরকম মনে হচ্ছে। পরে আমি ইমিডিয়েটলি আসলাম, সিলেটে আসার পরেই গয়নাগাড়িগুলো বিক্রি করলাম, তাও মোটামুটি প্রায় 4 লাখ টাকার মতো গয়না আমি ওই সময় বিক্রি করছি। তা বুঝতে পারেন যে কত গয়না ছিল ওখানে, শুধু যে আমার বোনের গয়না ছিল তাও না, আমার মায়েরও কিছু গয়নাগাড়ি ছিল। তো বিক্রি করার পরে দেখলাম যে ওর পরিবার থেকে, মানে ছেলের পরিবার থেকে ছেলের উপরে খুবভাবে অ্যাটাক করতেছে, অবস্থা খারাপ, ছেলেকে মেরে ফেলবে। আমি তখন গোপনে ছেলেটাকে এই দিক দিয়ে ইন্ডিয়া পাঠাই দিলাম। ছেলের ইন্ডিয়া পাঠাই দিয়া তখন লাভলি ওর মায়ের সাথে আসে। আমি তখন ছেলের যেই আইডি কার্ড ছিল, ভোটার আইডি কার্ড দিয়ে আমি তখন ছেলের পাসপোর্ট করছি। বাংলাদেশে থাকা অবস্থায় ছেলের পাসপোর্ট করছি। ছেলের পাসপোর্ট সব কিছু কমপ্লিট করার পরে ছেলেকে এনে যে আনছি, এনে ফিঙ্গারপ্রিন্টের যে ঝামেলাটা আমার ছিল ওগুলো শেষ করে আবার আমি ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছি। এরপরে ওই ছেলের পাসপোর্ট আমি তখন আপনার জমা দিলাম। একটা ছেলে আবার সেলুনের কাজ জানতো, মানে যেহেতু ওর বাবার দোকান ছিল, দোকানে মাঝে মাঝে বসতো, কাজ জানতো। তো এই জন্য আমি একটা সেলুনের বিষয়ে ছেলের জন্য আমি সৌদি আরবে অ্যাপ্লাই করলাম।
এবং খুব কম সময়ের ভিতরে ছেলের ভিসাটা লেগে গেল। আমার এক মানে ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের বড় ভাই দিয়ে অ্যাপ্লাই করলাম। তো তখন হচ্ছে ছেলের ভিসাটা লাগছে। ছেলের ভিসা লাগার পরে এরকম যে আমি এই জিনিসগুলো করতেছি, ঝামেলাগুলো করতেছি, আমার কিন্তু পড়াশোনা হইতে আসে না, কারণ আমার সামনে কিন্তু ফাইনাল পরীক্ষা। তো কোনোভাবেই কিন্তু পড়াশোনার প্রতি আমার কোনো রকমের মনোযোগটা, আমি পড়াশোনা করতেছি না, টোটালি করতেছি না। সারাটাক্ষণ খালি লাভলিকে নিয়ে চিন্তা, লাভলিকে কীভাবে কী করব এবং সুনীলকে কী করব, ওইসব নিয়ে আমার চিন্তাভাবনা। আমার পড়াশোনা নিয়ে আমার বিন্দুমাত্র পরিমাণে কোনো মাথা ব্যথা নাই। এইভাবে সময়টা কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তো তখন ওই ছেলের ভিসা লেগে যায়, সৌদি আরবে ভিসা লাগার পরে ছেলেকে আমি ইন্ডিয়া থেকে খুব গোপনে রাত 2টা বাজে আমি বর্ডার ক্রস করে ওকে নিয়ে আসি। আমার আরেক ভাইয়ের সহযোগিতায়, সিলেটের এক ভাইয়ের সহযোগিতায় আমি ওকে বর্ডার ক্রস করে আনার পরে আমি আর লাভলি মিলে ওকে এয়ারপোর্টে দিয়ে আসি, সিলেট এয়ারপোর্টে দিয়ে আসি। এবং আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে ছেলে তখন সৌদি আরবে চলে যায়। ছেলে সৌদি আরবে চলে যায়, মোটামুটি আমাদের আর কোনো ঝামেলা থাকে না, ভাই সব কিছুই খুব ভালোভাবেই হয়। এবং লাভলি তখন ওর আম্মার সাথে থাকতেছে, ওর আম্মা তখন অনেক অসুস্থ। এই যে এতগুলো ঘটনা ঘটলো, এগুলো কিন্তু ওর মা কোনো কিছুই জানতো না। আমি ছেলেরে ওর পরিবার থেকে নিয়ে আসছি, বিয়ে করাই দিছি, ইন্ডিয়া পাঠাইছি, ওখান থেকে এনে পাসপোর্ট করাইছি, আবার বিদেশ পাঠাইছি, এই কোনো কিছু কিন্তু ওর মা জানতো না। এরই মাঝে আমার পরীক্ষা, কিন্তু আমি পরীক্ষাও দিই, এরই মাঝে এগুলোও করি। তো যার জন্য আমি পরীক্ষায় 2 সাবজেক্টে আমার ক্রস আসে। ফাইনাল পরীক্ষা ছিল, ফাইনালে 2 সাবজেক্ট ক্রস আসে এবং আমি আমার পরিবারের সাথে আর যোগাযোগ করতে পারি না। যোগাযোগ করলে পরে তারা আমার সাথে কথাবার্তা বলে না। আমার মা ডিরেক্টলি আমাকে বলে, আমার সাথে আমার মায়ের কোনো কথা নেই, তিনি আমার সাথে কোনো কথা বলবে না। আর বাবা তো আমাকে তেজ্যপুত্র করিয়ে দিল, গ্রামের সবাইকে ডেকে আমি বাবার তেজ্যপুত্র এটা উনি করে দিল। তো যার জন্য আর পরিবারের সাথে আমার কোনো যোগাযোগ নেই, কোনো কথাবার্তা নেই। এরই মাঝে ছেলে চলে গেল সৌদি আরবে। গিয়ে ছেলে মোটামুটি লাভলির জন্য টাকা পয়সা পাঠাচ্ছে, লাভলির মতো করেই চলতেছে। তা আমি তখন আমার মতো করেই হচ্ছে পলিটেকনিক্যালে আসি। পলিটেকনিক্যাল থেকে তখনও রাজনীতিই করতেছি, যেহেতু ফেল করছি আর পড়াশোনা করব না, পড়াশোনা না করে পরে রাজনীতিতে ঢুকে গেছে। রাজনীতি করব, ওই বড় রাজনীতিতে নেতা হব, ওইটা মাথায় ঢুকে গেছে। এবার যত পরীক্ষা দিব প্রতি পরীক্ষায় ফেল করব। কলেজের বিপি হব, সভাপতি হব এবং কলেজ লেভেলের থেকে মানে বড় লেভেলের রাজনীতিবিদ হয়ে যাব, ওইটাই আমার মাথায় তখন মানে একদম সম্পূর্ণভাবে মাথায় ঢুকে গেছে। সো আমি এটা নিয়ে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ এরকমভাবে সময়গুলো কাটতে কাটতে ছেলে বিদেশ গেল, প্রায় আপনার 5 মাসের মতো হয়ে গেছে। এর মধ্যে লাভলিকে মাঝে মাঝে টাকা দিত, 5-6 মাস কেটে গেল। 6 মাসের মাথায় হঠাৎ করে লাভলির আম্মা ইন্তেকাল করে। তো আন্টি অনেক দিন ধরে অসুস্থ ছিল, উনি ভীষণভাবে অসুস্থ, নিজেকে মুভ করতে পারতো না, বাথরুমে যেতে পারতো না, অনেক স্বাস্থ্য বেড়েছিল। তো ওই ওর আম্মা মারা যায়। তো ওর আম্মা যখন মারা যায় তখন আমারও নিজের অনেক খারাপ লাগে, আমি ওনাকে আমার মায়ের মতো জানতাম এবং নিজে কান্নাকাটি করি। পরে ওনার লাশ দাফন করি। লাভলি ভীষণ একা হয়ে যায়, অনেক একা হয়ে যায়। ওর যে আত্মীয় স্বজনরা ছিল তারাও আসলে কেউই লাভলির খোঁজ খবর নিত না। পরে লাভলি আমার মতো একটা মেসে উঠে যায়, আমার মতো একটা মেসে উঠে এবং ওই মেসে লাভলি তখন অন্য মেয়েদের সাথে থাকতেছে, বাসা তখন ছেড়ে দিয়েছে। তো লাভলিরও সামনে পরীক্ষা, ও পরীক্ষা দিবে, পলিটেকনিক্যালে পরীক্ষা দিবে। তো আমি মোটামুটি অনেক হেল্প করতেছি, ওইখান থেকে ছেলেও টাকা পয়সা দিতেছে। একটা সময় লাভলি তখন মানে পলিটেকনিক্যালে পরীক্ষা দেয় এবং আলহামদুলিল্লাহ ও পাশ করে, খুব ভালো রেজাল্টেও পাশ করে আর ডিপ্লোমা শেষ করে। তো ডিপ্লোমা শেষ হওয়ার পরে ও তখন একটা জবে ঢুকে, মানে সিলেটে একটা প্রাইভেট জবে ঢুকে একটা জব করে এবং ছেলেও বিদেশ থেকে টাকা ঢুকে দিতেছে। আমার পাশেই মেসে মেয়েদের সাথে ও তখন মানে ওখানে সব মেয়েরে জব করে, ওদের সাথে থাকে। এরকম করে হঠাৎ করে আমি দেখি যে লাভলির ভিতরে জানি কেমন করে একটা মানে অলওয়েজ একটু মন খারাপ একটা ভাব, একটা কান্না ভাব, মানে ভালো নাই এক কথায়, যেটা দেখলে বোঝা যায়, কিন্তু আমার কাছে বলে না। আমি জিজ্ঞেস করলে লাভলি কেমন আছে, হ্যাঁ ভাইয়া ভালো আছি, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার কাছে বলতে চায় না। বাট আমি বুঝতে পারি যে ওর ভিতরে কোনো না কোনো একটা কষ্ট কাজ করতেছে। কষ্টের কথাগুলো আমাকে বলে না, খুবই মন খারাপ অবস্থা, কান্না ভাব অলওয়েজের ভিতরে এই কষ্টটা ওর চাপা এক ধরনের একটা কষ্ট। জিজ্ঞেস করলে যদি না বলে তাহলে তো আর মানে কোনো কিছু করার নাই। এমন করে করে অনেকগুলো দিন কেটে গেল। পরে ওর মেসে থাকে একটা মেয়েকে আমি একদিন জিজ্ঞেস করলাম, তা আমার কাছে না বলো তোর মেসের মেয়েদের সাথে শেয়ার করবে। ওই মেয়েগুলোর জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, লাভলির মনটা অনেক খারাপ দেখতেছি অনেক দিন ধরে, ঘটনাটা কি, মানে কোনো ঝামেলা। পরে বলে ভাইয়া ওর হাজব্যান্ডের সাথে ঝামেলা। ওই যে মেসে থাকে ওই মেসের মেয়েরা বললো। আমি বললাম যে হাজব্যান্ডের সাথে ঝামেলা, হাজব্যান্ডের সাথে কিসের ঝামেলা? বলো ওর হাজব্যান্ড নাকি ওরা টাকা পয়সা দেয় না, ওর সাথে কথা বলে না এবং ওর ফ্যামিলিকে ছেলে টাকা পয়সা দেয় আর আব্বা আমার ছেলে টাকা দেয়, লাভলিরে টাকা পয়সা দেয় না। তাই আমি বললাম এটা কী মানে কী ধরনের কথা বললা? বলে হ্যাঁ ভাইয়া কথা সত্য। আমার তখন খুব খারাপ লাগলো যে এটা কী ধরনের কথা, লাভলিরে টাকা পয়সা দেয় না। একদিন আমি লাভলিরে ডাইরেক্টলি ধরলাম যে লাভলি আমার কাছে সত্যি কথা বলো তো কী হয়েছে, সুনীল কি তোমার টাকা টুকু দেয় না? ও বলে ভাইয়া আপনি তো আমার জন্য অনেক করছেন, আমি আর কি বলবো, আমার বলার মতো কোনো ভাষা নাই। আসলে ও এখন আমাকে টাকা পয়সা দেয় না, আমার সাথে ফোনে কথা বলেও না
এবং ও এখন ওর আব্বারে টাকা দেয় এবং ওর মানে পরিবারকে টাকা পয়সা দেয় এবং ওর আমি শুনতেছি গোপনে গোপনে অনেকে ওর বাবা মায়ের কাছে চলে যাবে এবং গিয়ে ওখান থেকে অন্য কোনো মানে ওদের ধর্মের কোনো মেয়েরও বিয়ে করবে, আমার ধর্মে থাকবে না, আমার সাথে রিলেশন রাখবে না। এই জিনিস শোনার পরে আসলে নিজেকে আর ধরে রাখতে পারলাম না, খুবই খারাপ লাগলো যে এটা কী ধরনের কথা, যে এই ছেলেটার জন্য তো আমি আমার জীবনটা শেষ করে দিলাম। আমি এই ছেলেকে বিদেশ পাঠানো নিয়ে ছেলেকে প্রোটেকশন দিতে গিয়ে সেভ করতে গিয়ে আমার পলিটেকনিক্যালের লাইফ, আমার স্টুডেন্ট লাইফ, আমার সব শেষ। আমার বাবা একজন প্রাইমারি স্কুলের মাস্টার ছিল, মাস্টার ভারী নামে আমাদের বাড়িটা পরিচিত ছিল। আমার বাবার অনেক স্বপ্ন ছিল আমি অনেক বড় একজন ইঞ্জিনিয়ার হব, আমি বুয়েটে পড়াশোনা করব, বাবা অনেক স্বপ্ন দেখেছিল। কিন্তু এর ভিতরে কেন আমার জীবনটা এরকম হলো, মানে এটা তো আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রচুর পরে মানে এত খারাপ লাগতেছে, আসলে কী আর বলবো দুঃখের কথা। আমার তখন খুব রাগ লাগলো, আমাকে বলে দেখো ভাই ওরকম করতেছে। আমি তখন সৌদি আরবে যোগাযোগ করে জানতে পারলাম যে লোকের মাধ্যমে ছেলেকে পাঠাইছি, ছেলে কী করছে, তার ধর্মের কিছু লোকজন ধরে তারা কয়েকজনে মিলে সৌদি আরবে আরেকটা দোকান খোলে, একটা সেলুন খোলে এবং সেই সেলুনে ছেলে মোটামুটি ভালো অবস্থানের মধ্যেই আছে। তো আমি তো আর বাংলাদেশের সিলেটে বসে আর ছেলের কোনো ক্ষতি করতে পারবো না বা কিছু করতে পারবো না, কিন্তু আমি লাভলিকে সান্ত্বনা দিচ্ছি যে লাভলি মন খারাপ করো না, মানে টেনশন করো না বা এটা ওইটা। লাভলিকে খুব বোঝাচ্ছে মন খারাপের দরকার নেই। এইভাবে আরও প্রায় 7-8 মাসের মতো কেটে গেল। এই 7-8 মাস ছেলে কিন্তু টোটালি লাভলির কোনো খোঁজ খবর নেয় না, লাভলিকে টাকা পয়সাও দেয় না, লাভলির সাথে কথাও বলে না, কোনো রকমের যোগাযোগ নেই। তো 7-8 মাসে আমি দেখলাম যে লাভলি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছে, কান্নাকাটি করতেছে, খুব খারাপ লাগা কাজ করতেছে ওর ভিতরে এবং এরকম একটা অবস্থার ভিতরে চলে গেছে আমার মনে হয় যে সুইসাইড করে ফেলবে, মানে সুইসাইড করার মতো একটা অ্যাটেনশন ওর ভিতরে দেখতেছি। পরে আমি বললাম যে লাভলি এইভাবে চলতে থাকলে তুমি তো মারা যাবা, চলো আমরা কোথা থেকে একটু ঘুরে আসি, তোমার মনটা ভালো হবে। তো ও আমাকে বলে ভাই ঠিক আছে তাহলে চলেন, কই যাবেন। তা আমার তখন হঠাৎ করে ওই জাফলংয়ের কথাই মনে পড়লো, কারণ ওকে আমি তো প্রথমেই জাফলংয়ে আমার পছন্দ হয়েছিল, মানে ওর প্রতি ভালোবাসা জমেছিল। তাই আমি বললাম যে চলো জাফলংয়ে যাই। তো ও আর আমরা দুজনে তখন জাফলংয়ে রওনা দিলাম, জাফলংয়ে গেলাম। যাওয়ার পরে ওইখানে অনেক ঘোরাফেরা করলাম, অনেক মজা করলাম। করার পরে আমরা দুজনে 2টা রুম নিলাম আর কি, ওর একটা রুম আমার একটা রুম। তো ও রুমের ভিতরে ও আমার রুমে আমরা ঘোরাফেরা করে রাতের বেলায় শুয়ে গেলাম। শুয়ে যাওয়ার পরে হঠাৎ করে দেখলাম যে ওর জানালাটা আবার আমার জানালাটা পাশাপাশি, মানে আপনার যেই করিডোর বারান্দা আছে বারান্দাটা কাছাকাছি। দেখলাম যে ওর বারান্দাটার মধ্যে গিয়ে ও কেমন যেন একটু কান্না করতেছে, কান্নার সাউন্ড পাচ্ছি। আমি বারান্দায় বসে আছি, ও কিন্তু অন্ধকার আমাকে দেখে নাই। আমি তখন মোবাইলের আলো দিলাম, দিয়ে বললাম যে লাভলি কান্না করতেছো নাকি? বলে না ভাইয়া, মানে দরজাটা খুলো তো আমি আসবো। যতক্ষণ দরজা খুলে আমি তখন ভিতরে ঢুকলাম, ঢুকার পরে বললাম যে কী হয়েছে, কান্না করতেছো কেন? তো বারান্দায় বসে দুজনেই কথা বলতেছে, ওর সাথে আমি কথা বলছি, আমার সাথে কথা বলে ওর জীবনটা নিয়ে খুব মন খারাপ করলো, মা মারা গেল এবং যাকে বিয়ে করলো ছেলেটা এরকম করলো। তো রাতের শেষের দিকে তখন খুব ভালো লাগে একটা মোমেন্ট, প্রায় 3টা থেকে 3:30 টাইমে ও তখন আমাকে বলে ভাই এখন তো নিশিরাত, আল্লাহ তাআলা প্রথম আসমানে থাকে এবং বান্দা যে কোনো কথা বলে আল্লাহ স্পষ্ট শুনতে পায় এবং এই সময়টা দোয়া কবুল হওয়ার একটা সময়। এই সময় আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি আমাকে সত্যি উত্তর দিবেন, এমন করে আমাকে বলে। আমি তখন বললাম অবশ্যই সত্যি উত্তর দিব, বলো কী এমন প্রশ্ন। বলে ভাইয়া আমার জন্য তো আপনার জীবনটা শেষ, আপনার যখন ফাইনাল পরীক্ষা ছিল বাট আপনি তখন পরীক্ষা না দিয়া সুনীলকে নিয়ে দৌড়দৌড়ি করছেন, আমার নিয়ে দৌড়দৌড়ি করছেন, এগুলো করতে গিয়ে কিন্তু আপনি আপনার বাড়ি থেকে গয়নাগাটি চুরি করে কিন্তু সবইও জানতো শেষ পর্যন্ত আমি যেমন গয়না চুরি করছি এটা ওইটা। তো পরিবার থেকেও আপনি বিচ্ছিন্ন, পড়াশোনা আপনি শেষ হয়ে গেল, আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? আমি তখন আমি জানি না তোমার জন্য এত কিছু কেন করছি। আমাকে বলে ভাইয়া মিতালি একদিন আমাকে একটা কথা বলছিল, আমার বান্ধবী মিতালি, আপনার মনে আছে? আমি বললাম হ্যাঁ মনে আছে। বলে মিতালি একদিন বলেছিল যে মিতালি নাকি একদিন পুকুর ঘাট কোলে, আমাদের টেকনিক্যালের ঘাট কোলে আপনাকে বলেছিল যে আমার সুনীলের সাথে সম্পর্ক আছে, আমি সুনীলকে ভালোবাসি। এটা বলার পরে নাকি আপনি কান্না করে দিয়েছেন, কান্না করে নাকি উঠে গেছেন, কথাটা কি সত্য? আমি বললাম দূর, এত বছর আগের কথা কি আমার মনে আছে? আচ্ছা আমি উঠে আমি রুমে চলে যাব। এই বলে রুমে যাচ্ছে, আমার হাত চেপে ধরছে, ধরে বলে এত বছর আগের কথা হয়তো আপনার মনে নেই, কিন্তু আপনি আমাকে সত্যি করে একটা কথা বলবেন, আপনি কি আমাকে কখনো ভালোবেসেছিলেন? আমার প্রতি কি আপনার কখনো কোনো টান ছিল? আমি তখন একদম চুপ হয়ে গেলাম, মানে আমি আর কোনো কথা বলতে পারলাম না। আমি তখন বললাম প্রশ্নটা আমার কাছে কেমন জানি খুব কঠিন মনে হচ্ছে। আমাকে বলে প্লিজ কোনো কঠিন না, অনেক সহজ প্রশ্ন, আপনি সহজভাবে উত্তর দেন যে আপনি কি আমাকে কখনো ভালোবেসেছিলেন, আমার প্রতি কি আপনার কোনো ভালোবাসা ছিল? আমি বললাম লাভলি আমি তো ইঞ্জিনিয়ারিং পাস করতে পারি না, তুমি তো ইঞ্জিনিয়ারিং পাস করছো। তো ইঞ্জিনিয়ারিং পাস করার পরে প্রশ্নটা আমার কাছে কেমন যেন খুব বেপাস মনে হচ্ছে যে যদি তোমাকে ভালোই না বাসবো তবে তোমার জন্য এত কিছু আমি কেন করলাম? আমাকে বলে যদি আমাকে ভালোবাসবেন তাহলে কেন সুনীল আমার লাইফে থাকা অবস্থা আপনি আমার লাইফে আসলেন না? আমি বললাম তখন তুমি সুনীলের জন্য পাগল, আমার হাতে ধরো, কান্নাকাটি করো, সে সময় আমি তোমাকে কেমন করে বলবো যে আমি তোমাকে ভালোবাসি?
আচ্ছা ঠিক আছে আমি যাই। বলে না যাইন না, বসেন। আপনি কি আমাকে বিয়ে করবেন? জাস্ট অবাক হয়ে ওর দিকে তাকায় রইলাম, যেটি কি বলতেছ। ঠিক এই সময় ফজর আজানটা দিয়ে দিছে। ভাইয়া ফজর আজানটা দিতেছে, মিথ্যা বলবেন, আপনি কি আমাকে বিয়ে করবেন? আমি বললাম তোমার ওই ভাইয়া ওয়ার্ডটার কারণেই তুমি আমার কাছ থেকে আজকে এত দূরে। বলে বলেন আপনি আমাকে বিয়ে করবেন? আমি বলি তোমার মতো মেয়েটা কে বিয়ে না করবে বলো? তুমি দেখতে শুনতে এতটা সুন্দর, যে কেউ তো তোমাকে বিয়ে করবে, যে কেউ তোমাকে পছন্দ করবে। কয়েক সুনীল তো আমাকে পছন্দ করলো না। আমি বললাম ও তো কপাল পোড়া। তাহলে আপনি আমাকে পছন্দ করেন বলেন? আমি বললাম হ্যাঁ করি। তা আমাকে বিয়ে করবেন? আমি বলি এটা তো আমার অনেক স্বপ্ন ছিল, তোমাকে বিয়ে করব, তোমাকে নিয়ে একটা সুখের সংসার করব। তাহলে চলো আমরা বিয়ে করি। আমি বললাম এটা কী ধরনের কথা? আর কোনো কথা নেই, এটুকুর ভিতরে উঠে ব্যাগটা সব রেডি করে ফেললে ও চলে যাবে, সিলেটে চলে যাবে। আমি বলি এটা কী ধরনের কথা? বলে সিলেটে যাব। এবং সেখান থেকে সকালবেলা ও সিলেটে ব্যাক করলো। সিলেটে ব্যাক করে এসেই আমাকে বলে যে আপনি আমাকে বিয়ে করবেন, কোনো কথা নেই। এই বলেই ও তখন কাজী টেজে সব ঠিক করে ফেললো। এর পরের দিনও আমাকে বিয়ে করে ফেললো। ওই ছেলে কিন্তু তখনও মানে কাগজপত্রে না থাকলেও আইনিভাবে কিন্তু ওর হাজব্যান্ড হিসাবেই আছে। পরে আমাকে বিয়ে করলো। আমাকে বিয়ে করার 1 সপ্তাহ পরে আমাকে কোনো কিছু না বলে ও আমাদের বাড়িতে চলে গেছে, ডিরেক্টলি আমাদের বাড়িতে চলে গেছে। আমি ফোন দিলাম, তুমি কই? বলে আমি তো তোমাদের বাড়িতে। হঠাৎ করে আমি বলি আমাদের বাড়িতে তুমি, কারণ কি? বলে আসছি তোমার আম্মুর সাথে কথা বলার জন্য। লাভলি এটা কী ধরনের কথা? বলে তুমি কোনো টেনশন করো না, তুমি থাকো, আমি সব কিছু ঠিক করতেছি। আমাদের বাড়িতেও ছিল। আমাদের বাড়িতে থাকা অবস্থা আমার আম্মাকে ম্যানেজ করে প্রায় 15 দিনের মধ্যে ও আমাকে বাড়িতে নিয়ে চলে গেছে। যে বাবা মা কখনোই আমার কথা শুনতে পারতো না, আমার কথা মানতো না, তারা আমাকে কোনো রকমই মূল্যায়ন করতো না, সেই বাবা মা ওর কথা শুনে ওর সাথে কথাবার্তা বলে বলতেছে হ্যাঁ ওকে আসতে বলো। মানে আমার বাবা মা লাভলিকে অনেক পছন্দ করেছে। একবার যে আমি তখন আবার চলে গেলাম হচ্ছে বাড়িতে, এবং বাড়িতে যাওয়ার পরে আমার দিনগুলো এতটাই মানে ভালোভাবে কাটতেছিল যেটা আসলে বলে বোঝাতে পারবো না। আমার যে এত সুখ আসবে আমার জীবনে, আমি এটা কখনো স্বপ্ন চিন্তা করতে পারিনি। আমি এতটাই সুখী হয়ে যাই। লাভলির আদর, ভালোবাসা সব কিছু যেন আমাকে পাগল করে তোলে। আমি মুক্ত বাতাসে লাভলির সাথে ঘুরে বেড়াই। এত প্রেম, এত ভালোবাসা আমার জন্য অপেক্ষা করতেছিল, আমি কখনো স্বপ্নেও চিন্তা করিনি। আর লাভলিও আমাকে বলে জানেন আপনি যে আমাকে এতটা ভালোবাসবেন, এটা যদি আমি জানতাম আমি হিন্দু ছেলের প্রেমে কখনোই পড়তাম না। আমি আপনার জন্যই অপেক্ষা করেছিলাম, আমি আপনাকেই ভালোবাসি। এমন করে ওর সাথে আমার সম্পর্কটা তখন খুব গভীরভাবে চলে যায়, খুবই গভীরভাবে পৌঁছে যায়। একবার যে আমার পরিবার থেকে তখন আমার আব্বা আম্মা বলতেছিল এভাবে তো জীবন কাটতে পারে না, বিয়ে শাদি করলে পড়াশোনাও বন্ধ করে দিলি, একটা কাজ কর তুই বিদেশে চলে যা। আমার বাবা মা তখন সিদ্ধান্ত নিল আমাকে বিদেশে পাঠাবে, কিন্তু কোন দেশে যাব? আমার পছন্দ আমি ইউরোপে যাব। আমার আব্বা বলে ইউরোপের প্রয়োজন নয়, আব্বার এক মানে আমার বড় দুলাভাই কাতারে থাকে, বলল তোর বড় দুলাভাইয়ের কাছে পাঠাবো, বড় দুলাভাইয়ের ব্যবসা বাণিজ্য আছে। আমাকে বলো ওখানে গিয়ে টাকা পয়সা ইনকাম করে তোর বোনের যে গয়না চুরি করছস ওইটা ঋণ পরিশোধ করবি। একটা পর যে আমার পাসপোর্ট করানো হলো, সব কিছু ঠিক হলো। ভালোবাসার মানুষটাকে আমি আমার বাবা মায়ের কাছে রেখে তখন আমি উড়াল দিলাম সুদূর কাতারের উদ্দেশ্যে। এবং কাতারে গিয়ে আমার দুলাভাইয়ের দোকানে আমি কাজ করতেছি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। লাভলিও বাড়িতে ভালো আছে, খুব ভালো আছে। এভাবে মাসখানেক কাটার পরে লাভলি আমাকে ফোন দিয়ে বলল ওর ঢাকাতে চাকরি হয়েছে। এর আগেই ও চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছিল। পরে আমাকে বললো ঢাকাতে আমার চাকরি হয়েছে, আমি ঢাকায় চলে যাব, তুমি কি বলো? আমি বললাম যে ঢাকায় তুমি চলে যাবা, এটা কি মানে কেন? বলে আমি ঢাকায় চলে যাবো, ওখানে আমার চাকরি হয়েছে। আমি ঠিক আছে যা। আম্মাও বললো যেহেতু বৌমায়ের চাকরি হয়েছে তাহলে ওরা আর এখানে রাখার প্রয়োজন নেই। পরেও ময়মনসিংহ থেকে ঢাকাতে চলে গেল, ঢাকায় থাকতেছে, মেসে থাকতেছে, আমি তখন বিদেশে থাকি। আমাদের অনেক সুখের সংসার। আমি দেশে আসবো, আমার বাচ্চা কাচ্চা হবে। এভাবে প্রায় 3 বছরের মতো আমি কাতারে থাকি, ও ঢাকায় থাকে। তো 3 বছরও আমাদের পরিবারে আসতো যাইতো, মানে খুব ভালো একটা সম্পর্ক ছিল, কোনো সমস্যা নাই, কোনো কথাবার্তা নাই। আমাদের পরিবারে ও আসতো, আমি ওর পরিবারে যাইতাম, সব কিছু খুব ভালোই ছিল। মানে আমাদের পরিবারে আসতো যাইতো, এরকম করতে করতে প্রায় 4 বছরের মাথায় কোনো রকমের আমাদের মাঝে কোনো ঝগড়াঝাটি নাই, কোনো ঝামেলা নাই, কোনো কিছুই নেই। দুজনের মাঝে অনেক মধুর সম্পর্ক, অনেক প্রেম ভালোবাসা। এর মাঝে হঠাৎ করে একদিন লাভলির ফোনটা বন্ধ হয়ে গেল। হঠাৎ করে ফোনটা বন্ধ কিরি, আমি ওর নাম্বারে বারবার কল দিই, নাম্বার বন্ধ, ওর নাম্বারে আমার লাইন পাই না। তো ঢাকায় যেখানে থাকতো সে বাসার বাড়িওয়ালারে ফোন দিলাম, বাড়িওয়ালা বলে ম্যাডাম তো বাসায় তালা মেরে কই জানি চলে গেছে। এই 3 বছরের মাথায় তালা মেরে কোথায় চলে গেছে? বলে ভাই তা জানি কই চলে গেছে, তবে তালা মেরে চলে গেছে। আমি তখন ইমিডিয়েটলি টিকিট কাটলাম, কারণ ওর তো পরিবারে অন্য কারোর সাথে আমার কোনো কন্ট্রাক্ট নেই। আমি ইমিডিয়েটলি টিকিট কাটলাম, টিকিট কেটে দেশে আসছি। দেশে আসার পরে
ও একটা জব করতো, প্রাইভেট জব করতো, প্রাইভেট কোম্পানিতে টেকনিক্যাল লাইনে। তা আমি সেই কোম্পানির সাথে যোগাযোগ করি, সেখান থেকে ও স্বইচ্ছা চাকরি ছেড়ে দেয়, মানে স্বইচ্ছা চাকরি ছেড়ে দেয় এবং বাসায় তালা মেরে ও চলে যায়। পরে তালা ভাঙার পরে ভিতরে কিছু কাপড় চোপড় পায়, আর কিছুই না, ওর কিছু কাপড় চোপড় এগুলো পাই, কাপড় চোপড়গুলো ব্যাগের মধ্যে ঢুকায় এবং বাড়িওয়ালার কিছু ভাড়া বাকি থাকে, মানে বাকি ভাড়া টাকাটা দেই, ওর কোনো সন্ধান পাই না। ওই সময় আমি তখন ডিবির মাধ্যমে একটা মামলা দায়ের করি যে আমার বউ নিখোঁজ। এই মামলা দায়ের করার পরে এই মামলার প্রায় 14 দিনের মাথায় ডিবি অনুসন্ধান করে বের করে ফেলে যে আমার বউ দেশের বাইরে চলে গেছে। কোথায় চলে গেছে? সৌদি আরবে চলে গেছে, এবং সম্পূর্ণ তার ইচ্ছায় সেই সৌদি আরবে চলে গেলাম। তো সৌদি আরবে আমার যে পরিচিত লোকজন ছিল আগ থেকে, ওনাদের সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পর যেটা জানতে পারলাম, আমার বউ সৌদি আরবে ওর যে হিন্দু স্বামী সুনীলের কাছে চলে গেছে, এবং সুনীল ওখানে অনেক বড় ব্যবসায়িক, তার নিজের 5-6টা সেলুন আছে, সুপার মার্কেট আছে। ওই ছেলের কাছে লাভলি চলে গেছে। কিন্তু আমি জানি না কেউ বিশ্বাস করবে কিনা, আমার আল্লাহর সাক্ষী, আমি যে 3 বছর ধরে কাতারে ছিলাম, আমি প্রতিটা দিন ওর সাথে কথা বলতাম। আমি এক বিন্দু পরিমাণের ওর ভিতরে আমি ছাড়া অন্য কারোর জন্য কখনোই ভালোবাসা দেখি নাই। আমি ছাড়া অন্য কারো জন্য ওর ভিতরে তিল পরিমাণ ভালোবাসা আমি দেখতে পাই না। ও শুধু আমাকে ভালোবাসতো, মন প্রাণ উজাড় করে আমাকে ভালোবাসতো, আমার প্রতি ছিল ওর ভালোবাসা। কিন্তু আমার এই ভালোবাসার মানুষটা কবে সুনীলের কাছে বিক্রি হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। এক বুক কষ্ট যন্ত্রণা ব্যাগ ভর্তি। আমি তখন ওর কাপড়গুলোকে নিয়ে আসলাম, ব্যাগ ভর্তি কাপড়গুলোকে বাড়িতে আনলাম। আমার আব্বা মা বলে, তোর বউ কই? আমি বলি, মা ও তো মারা গেছে। এরই মাঝে আমার বাবার কাছেও খবর চলে আসছে যে আমার বউ সৌদি আরবে চলে গেছে আগের স্বামীর কাছে। এটা আমার আব্বাও জেনে গেছে। আমার আব্বা বলে, ওর কাপড় চোপড়গুলো কেন আনলি? আমি বললাম, আমি এগুলোকে মাটি দিব। আমার আব্বা বলে, তুই কি পাগল হয়ে গেলি? আমি বলি, হ বাবা, পাগল হয়ে গেছি। সারাটা রাত তখন ওর কাপড়গুলোকে দিয়ে গ্রামের মানুষ যে কাকতারুয়া বানায়, বিভিন্ন ধান গাছ দিয়ে যে কাকতারুয়া তৈরি করে মাঠে, যাতে মানে পাখিরা যাতে ফসল নষ্ট না করে, এরকম কাকতারুয়ার মতো আমি কাপড় দিয়ে একটা মূর্তি বানাই। ওই মূর্তিটাকে সাদা কাপড়ে পেঁচিয়ে আমি গভীর রাতে কোদাল নিয়ে কবরস্থানে চলে যাই, কাউকে না জানিয়ে। কোদাল দিয়ে কবরস্থানে গিয়ে আমি একটা কবর নির্মাণ করি। সম্পূর্ণ সারাটা রাত আমি কবরস্থানে কবর বানাই। খবরটা হওয়ার পরে আমি আমার ভালোবাসার মানুষটার ওটার মধ্যে রেখে আমি নিজে বাঁশ কাটি। ফজরের আজানের পরে আমি নিজে সম্পূর্ণ একা আমার লাভলির কাপড়গুলোকে কাকতারুয়া বানিয়ে সেই কবরের ভিতরে রেখে আমি নিজে আমার লাভলিকে দাফন কাফন করি, এবং সকালে কবরস্থানে বসে বসে কান্না করতেছি। হঠাৎ করে গ্রামে ছড়িয়ে পড়লো যে আমির কবরস্থানে বসে আছে, কারা জানে মাটি দিছে। গ্রামের সব মানুষ তখন দৌড়িয়ে কবরস্থানে হাজির হয়ে গেল। পিছে পিছে আমার বাবা মাও আসলো, আমার আত্মীয় স্বজনরাও আসলো। এসে বলে, তুই কাকে মাটি দিয়েছিস? আমি বললাম, লাভলিকে। আমার আব্বা বলে, কি করছ তুই লাভলিকে মাটি দিয়েছিস? লাভলি তো সৌদি আরবে, এখানে কে? আমি বললাম, লাভলিকে মাটি দিয়েছি। তখন তারা জোর করে আমাকে আটকায় কবর করতে শুরু করলো, কবরের ভিতরে কে আছে দেখার জন্য। আমি শত চেষ্টা করে তাদেরকে আটকাইতে পারলাম না। তারা বাঁশ উঠে দেখলো যে আমি লাভলির কাপড়গুলোকে কাকতারুয়া বানিয়ে কবরের ভিতরে দিয়ে আমি কবর নির্মাণ করেছি। আমার আব্বা বলে, আমার এই ছেলে পাগল হয়ে গেছে, ও মানসিক রোগী, ও পাগল। এই বলে বাবা চলে গেল। গ্রামের মানুষ সবাই হাসাহাসি করলো। সবাই বলে, এর মাথায় সিট আছে, ওর মাথায় সমস্যা আছে। আসলে আমার মাথায় সমস্যা আছে, তা না হলে পলিটেকনিক্যালের একজন বড় রাজনীতিবিদ হয়ে আমি কেন আমার শিক্ষা জীবন এভাবে ধ্বংস করে দিলাম? আমি যদি পাগল না হই তাহলে একটা হিন্দু ছেলে একটা মেয়েকে ভালোবাসে, সেই ভালোবাসার ফাঁদে পড়ে আমি কেন আমার ফাইনাল পরীক্ষার রেজাল্ট খারাপ করলাম? আমি যদি পাগল না হব তবে বিবাহিত একটা মেয়েকে কেন আমি বিয়ে করলাম?
আমি যদি পাগল না হব তবে বোনের গয়না চুরি করে বিক্রি করে সেই বিবাহিত বোনের গয়না বিক্রি করে টাকা দিয়ে আমি কেন সুনীলকে সৌদি আরবে পাঠাবো? আমি যদি পাগল না হব তবে আমার বউকে আমি কি করে এতটা বিশ্বাস করলাম? আমার বাবা মায়ের কাছ থেকে তাকে ঢাকায় পাঠিয়ে দিলাম চাকরি করার জন্য। আমার তো টাকার অভাব ছিল না, কিন্তু আমার বউ তো শিক্ষিত। আমার শিক্ষিত বউ পড়াশোনা করেছে চাকরির জন্য, ওকে আমি ঘরে কেন বসিয়ে রাখবো? লাভলি যা চেয়েছে তাই দিয়েছি। শেষ পর্যন্ত ওর শেষ উপহারটাও আমি গ্রহণ করেছি। আপন ভাই, ওরে ভুলে যাওয়া এত সহজ নয়। আমি কারো মুখে শুনেছিলাম জীবিত মানুষকে ভুলে যাওয়া বড্ড কঠিন। জীবিত মানুষকে ভুলে যাওয়া এতটা সহজ নয়। এক জীবনে কোনো জীবিত মানুষকে ভুলে যাওয়া যায় না, কিন্তু এক জীবনে অনেক মৃত মানুষকে ভুলে যাওয়া যায়। বাবা মরে যায়, মা মরে যায়, আদরের দাদা দাদি মরে যায়, বন্ধু মরে যায়। কয়েকদিন কষ্ট হবার পরে এরপরে আর কষ্ট হয় না। এই জন্য আমি আমার মনকে বুঝেছি আমার লাভলি সৌদি আরবে যায় না, আমার লাভলি মরে গেছে। আমার লাভলি মরে গেছে, তাই তো আমি নিজে কবর খুঁড়ে আমার লাভলিকে আমি গভীর রাতে মাটি দিয়েছি। আর সেই কবরের পাশে আজকে প্রায় 3 বছরের মতো আমি লাভলির জন্য আল্লাহর কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ যেন লাভলিকে ওপারে ভালো রাখে, লাভলি যেন ভালো থাকে, আমি যেন মৃত্যুর পরে পরপারে লাভলিকে পাই। এই তো জীবন, এই তো জীবন, স্বার্থের এক মহারঙ্গমঞ্চ। বুকটা অনেক ভারী হয়ে গেল, কথা বলতে পারছি না। আল্লাহ লাভলিকে হেদায়েত দান করুক। আমিন ভাই যেন নিজেকে শক্ত করে, বিগত 3 বছরে তিনি হয়তো সোজা হতে পারেনি, আল্লাহ যেহেতু আমিন ভাইয়ের মনটাকে শক্ত করে দাঁড়ানোর শক্তি দেয়, দোয়া করি। আজ একটা কথা বলে যাই, এই দুনিয়াতে আপনি যতটা নরম হবেন, আপনি যতটা নরম মনের মানুষ হবেন, এই দুনিয়া আপনাকে ঠিক ততটাই ধোঁকা দিয়ে যাবে। আপনি যদি কঠিন হন, দুনিয়া আপনার জন্য সহজ, আর আপনি যদি নরম হন তো দুনিয়া আপনার জন্য শক্ত। এটাই বাস্তব। এই পৃথিবীতে সত্যিকারে ভালোবাসার কোনো মূল্য নাই, নিজের আবেগ অনুভূতির কোনো মূল্য নাই। কাউকে কতটা ভালোবেসেছেন সেটা দেখার বিষয় নয়, তার জন্য কি করতে পেরেছেন সেটাই হয়তো দেখার বিষয়। ঠিক আমি আর কথা বলতে পারছি না, আমার গল্পটা পড়ার পর নিজের কাছে অনেকটা খারাপ লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।